একটা ম্যাচ মেকিং কোম্পানিতে ঘটক হিসেবে কাজ করত হানা নামের এক মেয়ে, যে নিজেই ছিল বিয়ের চরম বিপক্ষে। কিন্তু তার উপর দায়িত্ব পড়ে নেট দুনিয়ার ফেমাস এক ছেলেকে বিয়ের জন্য রাজি করিয়ে তার জন্য মেয়ে খোঁজার। কিন্তু এটা করতে গিয়ে তো সে নিজেই পড়ে যায় ওই ছেলেটির প্রেমে। হানা কি আদৌ নিজের বিয়ে না করার শপথ ভেঙে ছেলেটিকে আপন করে নিতে পারবে? সেটাই জানবো আজকের গল্প ম্যারি ইউতে। প্রথমে আমরা আমাদের গল্পের নায়িকা জিয়ং হানাকে দেখতে পাই। সে বর্তমানে সিঙ্গেল। সে একটি সরকারি অফিসে কাজ করে। আর হানা যেহেতু সিঙ্গেল, তাই সে একটি ব্লাইন্ড ডেটে এসেছে আজকে। কিন্তু যেই ছেলেটি তার সাথে ডেট করতে এসেছে, সেই ছেলেটির তো সব নজর হানার টাকার দিকে। সে হানাকে তার চাকরির বেতন এবং তার কাছে কত টাকা আছে এই সব নিয়ে প্রশ্ন করে। সে আরো জানতে চায় যে হানা কোনো ক্রিপ্টো বা শেয়ারে ইনভেস্ট করেছে কিনা। এসব শুনে হানার একটু অদ্ভুত লাগে যে ব্লাইন্ড ডেটে এসে কেউ এমন প্রশ্ন করে নাকি। তাই সে ওই ছেলের কাছে জানতে চায় যে সে এইসব প্রশ্ন কেন করছে। তখন ছেলেটি তাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব, তাই আমার তোমার ব্যাপারে সব জানা উচিত। তো হানা এইসব শুনে খুবই বিরক্ত হয়ে যায় এবং সেই ছেলেটির মুখের উপর তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। আসলে তার তো বিয়ে করার কোনো ইন্টারেস্টই নেই। সে তার সিঙ্গেল লাইফেই অনেক বেশি খুশি আছে এবং চাকরি জীবন শেষে সে কোনো সমুদ্র পাড়ে তার অবসর জীবনটা কাটাবে। এর পরদিনই হানা তার অফিসে কাজ করছিল। তখনই অফিসের গার্বেজ ক্লিনার এসে বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং টিম লিডারকেও ডাকে। তো হানাই তো ছিল তাদের টিম লিডার, তাই সেই সামনে আসে। ক্লিনার তখন দেখা যায় তাকে বেশ ঝাড়ি মারতে থাকে আর বলতে থাকে যে তোমাদের কতবার বলেছি যে ময়লা আবর্জনা দেখে ফেলবে, আমি তো পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যাই। তখনই সে রেগে ময়লার বালতির সব আবর্জনা হানার গায়ে ঢেলে দেয়। আসলে সরকারি অফিসে এমন একটু ঝামেলা পোহাতেই হয়, কিন্তু তারা কেউ এখান থেকে যেতে চায় না, কারণ এই কাজে তারা বেশ ভালো টাকা পায়। তো এরপরই আমাদেরকে মেয়র সিক গসিককে দেখানো হয়। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে কোরিয়ার মানুষদের মধ্যে বিয়ে করার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, ফলে এখন অনেক কম মানুষেরই বিয়ে হয় এবং এই জন্য বাচ্চাদের সংখ্যাও অনেক কমে গেছে। তাই সে এবার তার অফিসে বিয়ের জন্য একটা নতুন ম্যাচ মেকিং বিভাগ খোলার সিদ্ধান্ত নেয়, যাদের কাজ হবে এই শহরের লোকেদের মধ্যে আবারও বিয়ের আগ্রহ জাগিয়ে তোলা। তো এই নোটিশটাই সে অফিসে টানিয়ে দেয় এবং হানাও তো এই নোটিশ দেখে, কিন্তু সে দেখতে পায় যে তাকেও এই ম্যাচ মেকিং বিভাগে শিফট করা হয়েছে। এটা দেখে তো সে একেবারেই হতাশ হয়ে যায়, কারণ বিয়েই তো তার পছন্দ নয়, এখন আবার তাকে অন্যদের বিয়ে করাতে হবে। এই সব ভেবে ভেবেই তো বেচারি খুব স্যাড হয়ে যায়। পরে সে তার ডিপার্টমেন্টে শিফট করে। তার ডেস্ক থেকে তার জিনিসপত্র নিয়ে সে ম্যাচ মেকিং এজেন্সিতে যায়, কিন্তু সে এটা নিয়ে মোটেও খুশি হয় না। ম্যাচ মেকিং এজেন্সিতে তার সাথে আরো 3 জন কলিগ ছিল, যাদের নাম হলো লি জি গিয়ং, হানবিন এবং ইয়াং সেয়ঙ্গু। তারা পর্যায়ক্রমে জিয়ং হানার সাথে পরিচিত হয়। তো দেখা যায় জি গিয়ং হানাকে তার ডেস্ক দেখিয়ে দেয় আর হানাকে এখন থেকে তাদের সাথেই কাজ করতে হবে। এরপরই তারা তাদের কাজ নিয়ে আলোচনা শুরু করে। তারা সবাই এখানে বিয়ে রিলেটেড অনেক কথা বলে এবং বর্তমান সময়ে বিয়ে নিয়ে যে মানুষের মধ্যে অনীহা কাজ করছে তা কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়েও কথা বলে। হানা এই সব শুনে অনেক বিরক্ত হয়ে যায়, কারণ সে কখনোই বিয়ে করতে চায় না আর বিয়ে তার পছন্দই নয়। সে সবসময় বিয়ে থেকে দূরে পালায়। তো হানার কেন বিয়ে পছন্দ নয় তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপরে অফিস শেষ হয়, তখন হানা তার বান্ধবী ইউনো রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে তার বান্ধবীকে তার নতুন কাজ সম্পর্কে সবকিছু বলে। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে যে সে কি এখানে কাজ করবে নাকি কাজ ছেড়ে দিবে। হানা তাকে বলে যে এটা তো সরকারি কাজ, সে এটা কিভাবে ছেড়ে দিবে। যাক, তো রাতে বাসায় এসে হানা তার অতীতের কিছু কথা মনে করে। অতীতে হানা এমন ছিল না, তার একটা বয়ফ্রেন্ডও ছিল যার নাম হলো চৈজুন। সে তার রিলেশন নিয়ে অনেক হ্যাপি ছিল, এমনকি তারা তো বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে নেয়। বিয়ের ডেট ফাইনাল হলে হানা নিজে বিয়ের কার্ড বানিয়ে বেশ এক্সাইটেড হয়ে চৈজুনের বাড়িতে যায়। সে আসলে ওই কার্ডটা তাকে দেখাতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরপরই সবকিছু বদলে যায়, কারণ সেখানে চৈজুনের সাথে অন্য একটি মেয়েকে সে দেখতে পায়। অর্থাৎ যার সাথে সে বিয়ে করতে যাচ্ছিল সেই তাকে চিট করেছে। এসব দেখে তো বেচারি অনেক কষ্ট পায় এবং তারপর থেকে এখন পর্যন্ত সে সিঙ্গেলই আছে, কারো সাথে জড়াতেও চায় না আর কষ্টও পেতে চায় না।
আর সে এখন কাউকেই ট্রাস্ট করতে পারে না। তো পরের দিনই মেয়র যখন খাবার খাচ্ছিল তখন সে বংজুল নামক 34 বছর বয়সী একজন যুবককে টিভিতে দেখতে পায়। বংজুল একটা দ্বীপে বসবাস করে। সে এখনো অবিবাহিত এবং সে তার যমজ ভাতিজা ভাতিজির দেখাশোনাও করে। তো এই ছেলেটা ওই দ্বীপে এবং ইন্টারনেট জগতে অনেক বেশি ফেমাস। তাই এবার সে বংজুলের বায়োডাটা নিয়ে ম্যাচমেকিং এজেন্সিতে চলে আসে এবং তাদেরকে বলে যে আমরা যদি কোনোভাবে বংজুলের বিয়ে দিতে পারি তাহলে আমরা অনেক ফেমাস হয়ে যাব এবং অনেকেই আমাদের মাধ্যমে বিয়ে করতে চাইবে। তারা তখন সবাই বংজুলের ব্যাপারে জানতে পারে এবং দেখে যে সে সত্যি ইন্টারনেটে অনেক ফেমাস। তো মেয়র বলে যে দেখো, তোমাদের মধ্যে থেকেই কোনো একজনকে বংজুলের কাছে যেতে হবে আর তাকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে, তাই দ্রুত এটা করো। তো দেখা যায় সবাই তো তখন হানার নামই রেকমেন্ড করে, কিন্তু হানা তো মোটেও সেখানে যেতে রাজি ছিল না। যে বিয়ের পক্ষেই না, সে আর একজনকে কিভাবে বিয়ে করতে রাজি করাবে? যাক, তো এখানে তার আর কিছু বলারও ছিল না, তাই তাকে বাধ্য হয়েই রাজি হতে হয়। এরপরে রাতের বেলা হানা তার বান্ধবীর রেস্টুরেন্টে আসে। সে তখন তার বান্ধবীকে সবকিছু খুলে বলে। তো তার বান্ধবী হানার এই নতুন অ্যাসাইনমেন্টের কথা শুনে তো অবাক হয়ে যায়। হানা তো এসব থেকে বেরোতে চাইছিল এবং তার পুরনো ডিপার্টমেন্টে ফিরে যেতে চাইছিল, কিন্তু এর মধ্যেই কি এক ঝামেলায় পড়তে হলো। যাই হোক, তো এরপরই হানা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর মেয়রের গাড়ি দেখতে পেয়ে সেই গাড়ি দাঁড় করায় এবং মেয়রকে বলে যে সে দ্বীপে গিয়ে বংজুলকে বিয়ের জন্য রাজি করাবে, কিন্তু এর বিনিময়ে মেয়র তাকে এই ডিপার্টমেন্ট থেকে তার আগের ডিপার্টমেন্টে শিফট করিয়ে দিবে। এটা যদি সে করে তাহলেই সে ওই দ্বীপে যাবে। মেয়র তখন হানার প্রস্তাবে রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যেই আমরা সেই দ্বীপের মানুষদেরকে দেখতে পাই যারা মাছ ধরছিল। তখনই ভুল করে একজন মাছের বালতির সব মাছ উপরে ছুঁড়ে দেয় আর সেই সময়ই দেখা যায় বংজুল সব মাছ ক্যাচ করে ধরে ফেলে। সবাই তো এতে অনেক খুশি হয়। এই দ্বীপের সবার কাছে বংজুল অনেক ফেমাস। তো এদিকে নৌকায় করে হানা সেই দ্বীপে আসতে থাকে। নৌকার ঝাঁকির জন্য তার শুরু হয়ে যায় সি সিকনেস, তাই সে একভাবে বমি করতে থাকে। তো এই সব ঝক্কি ঝামেলা সামলে সে শেষমেশ দ্বীপে এসে পৌঁছায় আর ভাবতে থাকে যে এর মধ্যে সে বংজুলকে কিভাবে খুঁজে পাবে, কারণ তার কাছে তো বংজুলের ভালো কোনো ছবি নেই। ইন্টারনেটে যেই ছবিগুলো আছে সেগুলোর মাধ্যমে তো শুধু তার বডি দেখা যেত, চেহারা নয়। তাই সে এই ব্যাপারেই ভাবতে থাকে। দেখা যায় ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? কারণ এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থও জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো, এই সবই থাকছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিটও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করে নিন এবং প্রোমো কোড বাংলা সিরিজ ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না কিন্তু। চলুন তাহলে এখন গল্পে ফেরা যাক। তখন বংজুল তার সামনেই ছিল। সে তখন কুড়াল হাতে নিয়ে ফোনে কাউকে বলছিল যে আগে মাথা কাটো, তারপরে ভেতরের সবকিছু পরিষ্কার করো, না হলে দাম পাওয়া যাবে না। এটা শুনে তো হানা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই ছেলে হয়তো কাউকে কাটার কথা বলছে। সে ভাবতে থাকে এই ছেলে নিশ্চয়ই বিশাল বড় কোনো গুন্ডা, কিন্তু বংজুল তো মাছের কথা বলছিল। কিন্তু হানা তো আর তা বোঝে না, তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে নেয়, কিন্তু সাথে সাথেই ময়লা পানির মধ্যে পড়ে যায়। এটা দেখেই তো জুল তাকে সাহায্য করতে আসে, কিন্তু হানা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে গ্রামের মধ্যে সানি ও বাদাওয়ের সাথে তার দেখা হয়। যেহেতু সে ময়লা পানির মধ্যে পড়ে গিয়েছিল, তাই তার শরীর থেকে অনেক বাজে গন্ধ আসতে থাকে। সানি ও বাদাও এই বাজে স্মেল পাচ্ছিল, তাই তারা নাক ধরে থাকে। তখনই হানা তাদের কাছে এসে জিজ্ঞেস করে বংজুলের ব্যাপারে এবং সে জানতে চায় যে বংজুলকে সে কোথায় পাবে। সানি ও বাদাও তখন চিন্তা করে যে এই মহিলা কেন আমাদের আঙ্কেলকে খুঁজছে, অর্থাৎ বংজুল এই বাচ্চা দুটোরই আঙ্কেল আর সে এদেরকেই নিজ হাতে লালন পালন করছে। যাক, তো তারা হানাকে কিছুই বলে না আর সেখান থেকে দ্রুত চলে যায়। এরপরই হানা গ্রামের এক বয়স্ক লোকের কাছে আসে আর তার কাছে বংজুলের ঠিকানা জানতে চায়
এবং তার সাথে দেখাও করতে চায়। তখনই বয়স্ক লোক তাদের গ্রামের হেডম্যানকে ফোন করে আর বংজুলের সাথে হানার দেখা করার ব্যবস্থা করে দেয়। এদিকে বংজুল গ্রামের কিছু মহিলার সাথে বসে খাবার খাচ্ছিল আর বেশ গল্পও করছিল। সানি আর বাদা তখন তার কাছে চলে আসে আর বলতে থাকে যে শহর থেকে একটা মহিলা এখানে এসেছে তোমার খোঁজে। এই কথা শুনে বংজুল চিন্তা করতে থাকে আমাকে আবার কে খুঁজবে। সে সময় গ্রামের হেডম্যান মাইকে করে বংজুলকে একটা নির্দিষ্ট স্থানে যেতে বলে আর বলে যে কেউ তার সাথে দেখা করতে চাইছে। বংজুলও তখন সেখানে চলে যায় হানার সাথে দেখা করতে। হানা তাকে দেখেই বলে যে আমি সরকারি ম্যাচ মেকিং এজেন্সি থেকে এসেছি, আমি আপনার বিয়ের ব্যাপারে আপনাকে সাহায্য করতে চাই। এই কথাটা শুনে বংজুল তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তো প্রথমে বিশ্বাসই করে না যে হানা কোনো সরকারি কর্মচারী, তাই সে হানার আইডি কার্ড দেখতে চায়। হানাও তখন তাকে তার আইডি কার্ড দেখায়। হানা তাকে একটা ফর্মও দেয় যেখানে বংজুলের কিছু ইনফরমেশন লাগবে তার বিয়ের জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে। কিন্তু বংজুল তো কোনোভাবেই বিয়ে করতে চায় না এবং সে হানাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু আজকে এই দ্বীপ থেকে শহরের উদ্দেশ্যে কোনো নৌকা যাবে না, তাই হানা বংজুলকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে। তাহলে আজকের রাতটা থেকে সে কালকেই চলে যাবে। বংজুল তখন হানাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার জন্য একটা জামাও দেয়, কারণ তার জামা দিয়ে অনেক বাজে দুর্গন্ধ বের হচ্ছিল। এদিকে সানি আর বাদা মনে করে যে হানা হয়তো তাদের চাচার সাথেই বিয়ে করতে এসেছে আর তারা তো তাদের চাচার বিয়ে নিয়ে অনেক বেশি আগ্রহী, কারণ তাদের চাচার বিয়ে হলে তাদের চাচা তাদের দিকে বেশি নজর রাখতে পারবে না, তখন তারা তাদের ইচ্ছে মতো খেলতে পারবে। একই সাথে তাদের শহর ঘোরার ইচ্ছাটাও পূরণ হবে। বুঝুন বাচ্চা দুটোর অবস্থা। যাক, তো রাতের বেলায় বংজু অনেক ভালো খাবার রান্না করে। এটা দেখে তো হানা তার রান্নার অনেক প্রশংসা করতে থাকে আর বলে যে আপনি তো অনেক ভালো খাবার রান্না করেন, খাবারগুলো খেতেও অনেক মজাদার ছিল। এদিকে সানি আর বাদা তো হানাকে তাদের চাচি হিসেবেই ধরে নেয়। যাক, তো এরপরই দেখা যায় রাতের বেলায় বংজুল বাইরে বসেছিল। তখনই হানা তার কাছে আসে, তারা বিয়ে নিয়ে কথা বলছিল। তখনই তার পাস্টের ব্যাপারে বংজুলকে সে সবকিছু বলে, যে কিভাবে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে, যার সাথে সে বিয়ে করার জন্য এত উৎসাহী ছিল, তাই সে এখন আর বিয়ের প্রতি ইন্টারেস্টেড না। বংজুলও তাকে বলে যে আমিও বিয়ে করতে পারবো না, কারণ আমার এই ছোট দুটো বাচ্চাকে দেখাশোনা করতে হবে। হানা তখন তাকে বলে যে আপনি চাইলে তো বিয়ের পরেও এদের খেয়াল রাখতে পারবেন, আপনি এমন কাউকে বিয়ে করবেন যে আপনাকে এদের খেয়াল রাখতে সাহায্য করবে। বংজুল তখন তাকে জিজ্ঞেস করে যে এমন পাত্র কি পাওয়া সম্ভব? হানা তাকে বলে হ্যাঁ অবশ্যই সম্ভব, খুঁজলে কি না পাওয়া যায়। তো এরপর হানা তাকে বলে আচ্ছা আমি এই ফর্মটা এখানেই রেখে যাচ্ছি, আমি আপনার ফোনের অপেক্ষা করব, যেদিন মন বলবে সেদিনই আপনি এই ফর্মে সাইন করে আমাকে জানাবেন। তো পরদিনই হানা তার শহরে ফিরে আসে। সে সারা দিন বংজুলের ফোনের জন্য অপেক্ষা করে। তখনই আমরা দেখি যে হানার এক্স বয়ফ্রেন্ড এই অফিসে এসেছে। এদিকে বংজুলও অফিসে চলে আসে আর জিয়ং হানার খোঁজ করতে থাকে। হানা তখন বংজুলকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। বংজুল তখন ফর্মটি পূরণ করে হানাকে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। এরপরই হানাকে তার এক্স বয়ফ্রেন্ড ডাক দেয়, অর্থাৎ চৈজুন। তাকে দেখে হানা তো অনেক বেশি রেগে যায় এবং তখনই তাকে থাপ্পড় মেরে বসে। সে চৈজুনকে বলে যে এই কাজটি আমার অনেক আগেই করা উচিত ছিল, তবে তখন করতে পারিনি, তাই এখন করলাম। তো ঠিক তখনই দেখা যায় সেখানে বংজুল চলে আসে এবং হানাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। হানা তখন সবাইকে সারপ্রাইজ করে বলে যে সে আর বংজুল বিয়ে করতে চলেছে। তো এই কথা শুনে তো চৈজুন খুবই অবাক হয়, কিন্তু তার চেয়েও বেশি বংজুল আর আমরা অবাক হই, কারণ সে তো বিয়েই করতে চাইতো না আর হুট করে এখন বংজুলকে বিয়ে করতে চাইছে। জুল তো তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে যে সে এসব কি বলছে। হানা তখন ইশারায় বংজুলকে নাটক করতে বলে, কিন্তু বংজুল তো কিছুই বুঝতে পারে না। এরপরেই চৈজুন তাদেরকে বলে যে আমি হানার কাছে অনেক ঋণী, এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে চৈজুনই হানাদের ম্যাচ মেকিং এজেন্সির টিম লিডার। হানা যাকে দেখতেই চাইছিল না, এখন তার সাথেই তাকে কাজ করতে হবে। এটা ভেবেই তো সে অনেক বেশি বিরক্ত হয়ে যায়।
মিটিংয়ে চৈজুন বংজুলের বিয়ের ব্যাপারে সবাইকে বলে যে যেহেতু বংজুলের জন্য মেয়ে খুঁজতে হবে, তাই ভালো হয় বংজুল যেন এই শহরেই কিছুদিন থাকে এবং তার থাকার ব্যবস্থা সরকারি করে দিবে। তো মিটিংয়ের পরে হানা তার বান্ধবী ইউনের রেস্টুরেন্টে আসে। সেখানে সে বলে যে চৈজুন তাদের নতুন টিম লিডার। এই শুনে ইউন তো খুব হাসতে থাকে। তখনই হানা খেয়াল করে যে সে তার ফোন অফিসেই ফেলে এসেছে। এটা মনে করেই তো সে দ্রুত তার ফোন আনতে অফিসে চলে যায়। অফিসে তখন চৈজুনও ছিল। তখন সে হানাকে বলে যে আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। কিন্তু এখন আর এসবে হানার মন গলে না। সে চৈজুনের কাছে গিয়ে বলে যে এখন তোমার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই, তাই ভবিষ্যতে এইসব কথা আর আমাকে বলবে না। এই বলে হানা সেখান থেকে চলে যায়। আর চৈজুন বসে পাস্টের কথা ভাবতে থাকে। তারা একসময় একে অপরকে খুবই ভালোবাসতো। তারা ঠিক করেছিল যে তারা বিয়েও করবে। হানা তো একদিন তার ওয়েডিং ড্রেস পরে চৈজুনকেও দেখিয়েছিল। চৈজুন সেই সব দিনের কথাই ভাবতে থাকে আর অনেক বেশি কষ্ট পায়। এর পরের দিনই হানা বংজুলের থাকার জন্য যেই ঘরটি ঠিক করা হয়েছে সেটি গোছাচ্ছিল। সে তখন বংজুলকে ফোন করে এবং তাকে এই বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয় যাতে সে এখানে সহজেই আসতে পারে। বংজুলও তো এটা শুনতে পেয়ে খুব খুশি হয় আর বলতে থাকে যে সে কালই চলে আসবে। তো হানা যখন ঘর গোছাচ্ছিল চৈজুন তখন তার কাছে আসে। সে হানাকে ঘর গোছাতে সাহায্যও করে, কিন্তু দেখা যায় হানা তাকে ইগনোর করে। এরপরই বংজুল তার গ্রামবাসীর কাছ থেকে বিদায় নেয়। তারা সবাই তো বংজুলকে অনেক ভালোবাসে, তাই তারা অনেক খাবার দাবার দিয়ে দেয় তাকে। আর সবাই বলতে থাকে তারা প্রত্যেকে বংজুলকে অনেক মিস করবে এবং তাকে এটাও বলে যে সে যেন তাড়াতাড়ি একটা সুন্দর বউ নিয়ে এখানে ফিরে আসে। এদিকে বংজুল তার বাবা মার ছবির কাছে বসে তাদের সাথে কথা বলতে লাগে। সে তাদেরকে বলে যে তোমাদের ছেলে ঠিক করেছে যে সে বিয়ে করবে, তাই সে এবার বিয়ে করেই ফিরবে। এর পরের দিনই বংজুল সানি ও বাদাওকে নিয়ে শহরে চলে আসে। সানি আর বাদাও তো অনেক স্টাইল নিয়ে এসেছে। তো বংজুল তার নতুন অ্যাপার্টমেন্টের কাছে আসে। হানা তখন তাদেরকে রিসিভ করে। সে এবং বংজুল একে অপরকে দেখে বেশ খুশিই হয়। হানা দেখে যে বংজুল তার সাথে অনেক খাবার এনেছে। এর কারণ জিজ্ঞেস করলে সে তাকে বলে আসলে আমি এগুলো তোমার জন্য এনেছি। এগুলো খেয়ে তোমার হাতে অনেক শক্তি হবে আর তুমি সেই লোকটিকে আরো জোরে চড় মারতে পারবে। এই শুনে হানা ভাবে যে বংজুল আসলেই কত সহজ সরল। এরপরেই হানা তাদেরকে নতুন বাড়িতে নিয়ে আসে। তো এই নতুন বাড়ি দেখে তো তারা সবাই খুবই অবাক হয়, বিশেষ করে সানি আর বাদাও। তারা বলে যে এখানে আমরা এত বড় বাড়িতে থাকবো। এরপরে সবাই খাবার টেবিলে খেতে বসে। টেবিলে হানার খাওয়া দেখে তো সবাই খুবই অবাক হয়, কারণ সে এত বেশি বেশি করে খাচ্ছিল যে সবাই অনেক হা হয়ে তাকিয়ে থাকে। তো এরপরেই হানা আর বংজুল বাইরে বের হয়। তখন চৈজুন তাদের সামনে চলে আসে। চৈজুনকে দেখেই বংজুলের মনে পড়ে যায় যে এই সেই লোক যাকে হানা চড় মেরেছিল। আর এর সামনেই তো তাকে নাটক করতে হবে, তাই সে হানার হাত ধরে নাটক করা শুরু করে। কিন্তু চৈজুন তো বুঝে ফেলে যে এই সেই বংজুল যার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। সে এটাও বুঝে ফেলে যে হানা আর বংজুল নাটক করছে। চৈজুন তখন বংজুলকে বলে যে আসলে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হানা তার কাছে কোনো টাকা পায় না আর সে ম্যাচ মেকিং এজেন্সির টিম লিডার। এটা শুনে তো বংজুলের আচরণ পুরোই পাল্টে যায়। সে চৈজুনের সাথে অনেক ভালো ব্যবহার করা শুরু করে, কারণ চৈজুনের সাথে খারাপ ব্যবহার করলে তো তার বিয়ে হবে না। আর বিয়ের কথা শোনার পর থেকে তো তার বিয়ে করার অনেক ইচ্ছা হচ্ছে। তাই বংজুল ভুল বোঝাবুঝির জন্য চৈজুনের কাছে ক্ষমা চায়। চৈজুন তখন তাকে বলে যে আমি ওই বিল্ডিং এ থাকছি, তাই এখন থেকে তো আমাদের প্রায় দেখা হতে থাকবে। এরপরই শুরু হয় বংজুলের জন্য মেয়ে খোঁজা। এটা তাদের প্রথম কাজ, তাই তারা তো অনেক বেশি উৎসাহী ছিল। আর বংজুলকে বিয়ে করার জন্য অনেক মেয়েরও অ্যাপ্লিকেশন আসছিল, কিন্তু বংজুলের পছন্দ মতো কোনো মেয়েই পাওয়া যাচ্ছিল না। তাই সে অনেক বেশি হতাশ হয়ে যায় এবং হানাকে বলে যে তার পছন্দ মতো কি কোনো মেয়ে পাওয়া যাবে না। হানা তখন বংজুলকে একটু ধৈর্য ধরতে বলে এবং বলে যে ঠিকই তার পছন্দ মতো মেয়ে পাওয়া যাবে, সে যেন চিন্তা না করে। তো এরপরেই ফাইনালি একটা মেয়ের সাথে তারা বংজুলের ম্যাচ খুঁজে পায়। তাদের পছন্দও মিলে যায়। তো সেই মেয়েটির নাম হলো মিনঝি। তাই তারা ঠিক করে যে মিনঝির সাথে বংজুলের ব্লাইন্ড ডেট হবে। এরপরেই হানা বাড়ি এসে বলে যে সে এসে গেছে, কিন্তু মনে মনে সে বলে যে এটা আমি কাকে বলছি।
এখানে তো কেউ নেই। আসলে হানারও অনেক ইচ্ছা করে যে কেউ তার কাছে থাকবে, তার খেয়াল রাখবে, রান্না করে খাওয়াবে, কিন্তু এখন হানার কাছে তো কেউ নেই। এই ভেবে সে মনে মনে অনেক কষ্ট পায়। এরপরেই হানা বংজুলকে বলে যে তার বিয়ের জন্য একজন পাত্রী পাওয়া গেছে, আর তার সাথেই বংজুলের একটা ডেটের ব্যবস্থা করা হয়েছে। বংজুল তো এটা শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ এর আগে তো সে কখনো এমন ডেট করেনি। এই কথা সে হানাকেও বলে। হানা তখন তাকে বলে যে তুমি তার সাথে নর্মাল কথাই বলবে, এখানে নার্ভাস হওয়ার কিছু নেই। এরপরই হানা বংজুলকে নিয়ে শপিং এ যায়, কারণ বংজুলের কাছে যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলো পরে ডেটে যাওয়াটা ভালো দেখায় না। তাই সে শপিং মলে বংজুলকে নিয়ে আসে এবং তাকে সুন্দর সুন্দর কাপড়ও সিলেক্ট করতে বলে। কিন্তু বংজুল তো সব আজগুবি মার্কা কাপড় পরছিল, যেগুলো পরে তাকে অনেক ফানি লাগছিল দেখতে। হানা তখন তাকে এমন কাপড় পরতে নিষেধ করে এবং তার জন্য কিছু সুন্দর সুন্দর কাপড় সিলেক্ট করে দেয়। তো বংজুল যখন কাপড়গুলো ট্রায়াল রুমে গিয়ে পরছিল, তখনই হানা বংজুলকে আরো কিছু শার্ট দেয়। কিন্তু সে যখন শার্ট দিচ্ছিল তখন হানা খেয়াল করে যে বংজুলের পিঠে অনেক আঘাতের চিহ্ন। এটা দেখেই তো সে খুব অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে বংজুলের পিঠে এমন আঘাতের চিহ্ন কিভাবে এলো। তখনই বংজুল হানাকে বাইরে যেতে বলে, কারণ সে এখন তার কাপড় চেঞ্জ করবে। এরপরই আমাদের আর একজন মেয়েকে দেখানো হয়, তার নাম হলো ইনহা। সে অনেক বড় একটা ব্যবসা সামলায়, এটা তার পারিবারিক ব্যবসা। বলা ভালো এটাই সেই মেয়ে যাকে হানা দেখেছিল তার এক্স বয়ফ্রেন্ড চৈজুনের সাথে, এবং সেই ঘটনার পরেই হানা চৈজুনের সাথে ব্রেকআপ করে নেয়। এদিকে ম্যাচ মেকিং এজেন্সির সবাই মিনঝি আর বংজুলের ডেটের জন্য পুরো একটা রেস্টুরেন্ট বুক করে এবং সেটাকে তারা অনেক ভালোভাবে ডেকোরেটও করে। তারা চাইছিল যে এই ডেটের মাধ্যমেই যেন বংজুল এবং মিনঝির বিয়েটা ফাইনাল হয়ে যায়। তাই তারা সব রকমের চেষ্টা চালাতে থাকে যাতে এই ডেটটা একদম পারফেক্ট হয়। তো তারা সবাই প্ল্যান করে যে রেস্টুরেন্টে তারা সবাই কাপলের মতো থাকবে, যাতে মিনঝি এবং বংজুল কমফোর্টেবল ফিল করে। তো সবার সিদ্ধান্ত এটাই হয় যে হানা চৈজুনের সাথে কাপল হওয়ার অ্যাক্টিং করবে। এটা শুনে তো হানা অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। এরপরই বংজুলকে দেখা যায় সে একটা সেলুনে আসে তার কোকড়ানো চুলগুলো ঠিক করার জন্য। তার চুল এতটাই কোকড়া যে লেডি বারবার বুঝতেই পারছিল না যে এটা সে কিভাবে ঠিক করবে। তো অনেক কষ্টের পর বংজুল তার চুল ঠিক করে বের হয়। তখনই আমরা সেখানে ইনহাকে দেখি। সে তখন একটা কনস্ট্রাকশন সাইটের নিচে দাঁড়িয়েছিল। সেই সময় দেখা যায় হঠাৎ করে একটা হেলমেট তার মাথার উপর প্রায় পড়তেই যাচ্ছিল। তখনই বংজুল তাকে হিরোর মতো বাঁচিয়ে নেয়, আর চুল সেট করার পর বংজুলকে তো সেই লাগছিল। ইনহা তো প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়, কিন্তু তখনই আবার উপর থেকে কিছু পানি পড়ে বংজুলের সব হেয়ারস্টাইল খারাপ হয়ে যায়। এতে তো বেচারা বংজুলের খুবই মন খারাপ হয়। আর এদিকে ইনহা তার হাতে সামান্য চোট পেলে বংজুল সেখানে একটা কিউট ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে এটা তোমাকে ইনফেকশনের হাত থেকে বাঁচাবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু ইনহার মাথায় তো বংজুলের প্রেমের বাতাস বয়ে যায়। যাক, তো এরপর দেখা যায় বংজুল চলে আসে তার ডেটে, কিন্তু সে তার পুরনো জামা কাপড় এবং সেই পুরনো স্টাইলেই আসে, যা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে তারা তার পেছনে এত এফোর্ট দিল আর সে সেই আগের মতোই চলে আসলো। এখানে বেচারা বংজুলও বা কি করবে, তার তো নতুন কাপড় আর হেয়ার স্টাইল সব পানিতে নষ্ট হয়ে গেছে, আর এখন তার কাছে এগুলোই ছিল, তাই সে বাধ্য হয়ে এসব পরে এসেছে। তো এরপরই বংজুল মিনঝির সাথে কথা বলা শুরু করে। তারা বেশ খানিকক্ষণ কথা বলে। সবাই মিলে তো তখন তাদের উপরেই নজর রাখছিল। তো কথা বলা শেষে তারা বাইরে যায়। হানবিনও তখন তাদের পেছন পেছন এসে তাদের কথা শোনার চেষ্টা করে। আর তখনই মিনঝি বংজুলকে বলে যে আমরা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকতে পারি। এটা শুনেই তো মিনঝি সেখান থেকে চলে যায় এবং হানবিন এই কথাগুলো বাকি সবাইকে বলে। সবাই তো এটা শুনে খুবই হতাশ হয়ে যায়। এরপরই হানা বংজুলকে তার বান্ধবী ইউনের রেস্টুরেন্টে নিয়ে আসে। বংজুল তো সেই রেস্টুরেন্টের খাবারের অনেক প্রশংসা করে।
হানা তখন বংজুলকে মিনঝির ব্যাপারে বলে। মিনঝি চলে যাওয়ার পরেই হানা তার কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল যে কেন তারা বিয়ে করছে না, সমস্যা কি। মিনঝি তখন তাকে বলে যে বংজুল আসলেই অনেক ভালো মানুষ, সে আমার চেয়ে আরো ভালো কাউকে ডিজার্ভ করে। এটা শুনে তো হানা অনেক খুশি হয়। এরপরই আমাদেরকে চৈজুন এবং ইনহাকে দেখানো হয়। চৈজুন আর ইনহা বসে গল্প করছিল আর ড্রিঙ্ক করছিল। হানা তো ভেবেছিল যে এদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে, আসলে সেটা ভুল। চৈজুন এবং ইনহা শুধুমাত্রই ভালো বন্ধু। কিন্তু কেন তারা সেদিন হানার সাথে এমনটা করেছিল এর কারণ তো আমরা পরেই জানতে পারবো। তো ইনহা চৈজুনকে বলে যে সে একটা ছেলের প্রেমে পড়েছে। এটা শুনেই তো চৈজুন হাসতে থাকে, কারণ ইনহা তো প্রেমে পড়ার মতো মেয়ে না। যাক, তো এর পরদিনই দেখা যায় বংজুল সানি আর বাদাওকে নিয়ে একটা ডে কেয়ারে রেখে আসতে যাচ্ছিল। এখানে সানি আর বাদাওকে তো দেখার মতো কেউ নেই, তাই সে তাদেরকে ডে কেয়ারে রেখে আসে। কিন্তু আজকে তাদের ডে কেয়ারের ভ্যান নষ্ট হয়ে যায়, তাই সে সব বাচ্চাদেরকে শপিং কার্টে নিয়ে মজা করাতে করাতে নিয়ে যায় সেখানে। সবাই তো এটা দেখে অনেক খুশি হয় এবং সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে। আর এই ব্যাপারটা হানা এবং বাকি সবাই সহ ইনহাও দেখে। সে তো বংজুলের এমন সিম্পলিসিটি দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপরে কেউ একজন বংজুলের দরজা নক করে। তখন সে বাইরে এসে দেখে যে ইনহা এসেছে। সে বংজুলের জন্য অনেক খাবার এনেছিল। তো তখনই বংজুলের পাশে হানা এসে দাঁড়ায়। সে ইনহাকে দেখেই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন চৈজুনও সেখানে চলে আসে আর তাদেরকে কথা বলতে দেখে বংজুল বুঝতে পারে যে এরা সবাই একে অপরকে চেনে এবং এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় যে হচ্ছে কি এখানে। এদিকে বংজুলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় হানার টিম মেম্বাররা সবাই এটা দেখতে পায় আর তারা ভয় পেয়ে যায় যে বাকি সবাই বংজুলের এই ফানি অবস্থা দেখলে হয়তো তার জন্য মেয়ে পেতে অনেক দেরি হবে। তাই এই ব্যাপারটা বোঝাতেই হানা বংজুলের কাছে আসে। তখনই তো ইনহা চলে আসে। তো বংজুল ইনহাকে জিজ্ঞেস করে সে তাকে এত খাবার কেন দিচ্ছে। ইনহা তখন তাকে বলে যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই এগুলো তো আমার দায়িত্ব, এ কারণেই দিয়েছি। ইনহা তখন চৈজুনকে জিজ্ঞেস করে যে তুমিও তো এখন এখানেই থাকো, তাই না? এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই হানা বাসায় যাওয়ার সময় ইনহাকে দেখতে পায়। ইনহা তখন হানাকে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই। এরপরই তারা একটা ক্যাফেতে আসে। ইনহা তখন হানাকে বলে যে তুমি সেদিন যেটা দেখেছিলে সেটা সত্যি নয়। কিন্তু হানা এখন এই ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না এবং সে সেখান থেকে উঠে চলে যায়। এরপরই ইনহা চৈজুনের সাথে দেখা করে। সে তাকে বলে যে বংজুলি সেই ছেলে যাকে সে ভালোবেসে ফেলেছে। এটা শুনে চৈজুন তাকে বলতে থাকে যে বংজুলের বিয়ের জন্য তো মেয়ে খোঁজা হচ্ছে। তখনই ইনহা তাকে রিকোয়েস্ট করে তাহলে তো খুবই ভালো, সে একটু তাদের ব্যাপারটা দেখুক, সে তো তার বন্ধু। তো পরের দিনই অফিসে দেখা যায় হানা তার পাস্টের ব্যাপারে ভাবছিল। সেদিন ইনহাকে ওইভাবে দেখতে পাওয়ার পরের দিনই হানা জানতে পারে যে সে এবং চৈজুন যে ফ্ল্যাটটা শেয়ারে কিনেছিল দুজন একসাথে থাকার জন্য, সেটা চৈজুন বিক্রি করে দিয়েছে এবং হানার শেয়ারের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এটা দেখে হানা অনেক কষ্ট পেয়েছিল। এরপরই তারা বংজুলের বিয়ের জন্য মেয়েদের অ্যাপ্লিকেশন দেখতে থাকে। তখনই তারা একটা 20 বছরের মেয়ের অ্যাপ্লিকেশন দেখতে পায়, যেটাতে সে লিখেছে তার বিয়ের জন্য একটা বড় লোক পাত্র চাই। এটা দেখে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ মেয়েটার বয়স মাত্র 20 বছর আর এখনই সে বিয়ে করতে চায়, তাও আবার বড়লোক পাত্র লাগবে। চৈজুন তো তখন এসে তাদেরকে বলতে থাকে যে ইনহা বংজুলকে বিয়ে করতে চায়। এটা শুনেই তো হানা বলে যে তারা তো একদম অন্য রকম, তাদের দুজনের তো একেবারেই মিল খাবে না। তখন চৈজুন বলে যে তাদের বিয়ের সিদ্ধান্তটা তারাই নিক, আগে দেখা তো করুক। তো এরপরেই চৈজুন হানাকে বলে যে 3 বছর আগে আমি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে ফেসে গিয়েছিলাম, তখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না, তাই আমি ওই নাটক করি। কিন্তু আমি এখন সবকিছু ঠিক করতে চাই। তবে হানা তো তার কোনো কথাই শোনে না, সে সেখান থেকে কিচ্ছু না বলে চলে যায়। এদিকে তখন তাদের অফিসে জিয়ন নামের একটি মেয়ে আসে। এটাই সেই মেয়ে যে তার অ্যাপ্লিকেশনে বলেছিল যে তার একটা ধনী ছেলে চাই বিয়ে করার জন্য। তো সে অ্যাপ্লিকেশন করে আবার সেটা জমা দিতে এসেছে এবং সে তাদেরকে জিজ্ঞেস করে যে তার জন্য কোনো ছেলে পাওয়া গেছে কিনা। সবাই তো তখন তাকে বলে যে এমন পাত্র পেতে একটু তো সময় লাগবে। এদিকে বংজুল
ইনহার অফিসে আসে, কারণ ইনহা বংজুলের দেওয়া সেই খাবারের ঝুড়িতে একটা খামের মধ্যে অনেক টাকা রেখেছে। ইনহা তো বংজুলকে তার কার্ডও দিয়েছিল, তাই বংজুল এখানে এসেছে ইনহার টাকা ফেরত দেওয়ার জন্য। সে বংজুলকে দেখে তো খুব খুশি হয়ে যায়। বংজুলও তখন ইনহাকে সেই টাকাগুলো দিয়ে দেয়, কিন্তু ইনহা তো সেগুলো নিতে রাজি হয় না। তাই বংজুল জোর করেই তাকে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। এইটা দেখে তো ইনহা বংজুলের আরো প্রেমে পড়ে যায়। সে এবার ঠিক করে ফেলে যে সে যদি কাউকে বিয়ে করে তাহলে সেটা বংজুলকেই করবে, আর কাউকে না। এরপরই ইউনের ক্যাফেতে হানা চৈজুনকে দেখতে পায়। চৈজুন অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। তখনই সে হানাকে দেখতে পেয়ে তাকে বলে যে আমাদের বিয়ের সময় আমার বাবা অনেক বড় একটা ফিনান্সিয়াল ফ্রড কেসে জড়িয়ে গিয়েছিল, যার জন্য আমাদের সব সম্পত্তি বিক্রি করতে হয় এবং আমরা অনেক অসহায় হয়ে পড়ি। আমরা এর মধ্যে তোমাকে জড়াতে চাইনি, তাই আমি সেই সময় ইনহার সাহায্য নিয়ে ওই নাটকটি করেছিলাম। এই বলেই সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। তখনই বংজুল এসে তাকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তো হানা বাড়ি চলে গেলে বংজুল চৈজুনকে ফেলে দেয় আর বলে যে আমার ঘাড় ব্যথা হয়ে গেল, তুমি কে যে তোমায় আমাকে বয়ে নিয়ে যেতে হবে। তখনই সে চৈজুনের হাত ধরে টানতে টানতে তাকে বাড়ি নিয়ে আসে। এতে তো চৈজুনের জামা প্যান্ট সব ছিঁড়ে যায়। তো পরদিন সকালে বংজুলের বাড়িতে চৈজুনের ঘুম ভাঙে। সানিয়ার বাদাও তখন তাকে নিয়ে ডাক্তার খেলছিল। চৈজুন তো প্রথমে কিছুই বুঝতে পারে না। সে সানি এবং বাদাওকে দেখে তো খুবই ভয় পেয়ে যায়। পরে তার জামা কাপড়ের এই অবস্থা দেখে সে বুঝতে পারে যে বংজুল তাকে এমন টানতে টানতে নিয়ে এসেছে যে তার সব জামা কাপড়ই ছিঁড়ে গেছে। তো এরপরই দেখা যায় বংজুল তাকে বলে যে আমাকে ধন্যবাদ বলো, আমি তোমাকে এখানে এনেছি। চৈজুন তখন তার জ্যাকেট বেঁধে সেখান থেকে চলে যায়। সে আর কিছুই বলে না। এরপরই দেখা যায় বংজুল হানার গাড়ির কাছে আসে। সেখানে সে দেখে যে হানার গাড়ির চাকা তো পাংচার হয়ে গেছে। ঠিক তখন হানাও আসে আর বংজুলকে হ্যালো বলে। বংজুলও তখন হানাকে দেখায় যে তার গাড়ির চাকা তো পাংচার হয়ে গেছে, কিন্তু এসব যে কিভাবে হলো তা তো হানা বুঝতে পারে না। তখনই বংজুল দেখে গাড়িতে একটা ড্যাশ ক্যাম আছে। এবার সে সেটার ফুটেজ দেখে অদ্ভুত একটা জিনিস জানতে পারে, আর সেটা হলো কেউ ইচ্ছে করেই হানার গাড়ির চাকা পাংচার করেছে। কিন্তু কে করেছে বা কেনই বা করেছে সেটা আমাদের বলা হয় না। বংজুল তখন এই ব্যাপারে হানাকে কিছুই বলে না। সে হানার জন্য একটু চিন্তায় পড়ে যায়। এরপরই আবার দেখা যায় যে ইনহা তার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে ম্যাচ মেকিং এজেন্সিতে আসে। সে তার ফর্মে যেই পছন্দগুলোর কথা বলেছে সেই সবগুলোই বংজুলের সাথে মিলে যায়। তখন হানা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বংজুলকে বিয়ে করতে চাও? ইনহা তখন বলে হ্যাঁ, আমি তাকেই বিয়ে করতে চাই। তো এরপরেই জিয়ন নামের সেই মেয়েটি আবারও তাদের অফিসে আসে এবং জিজ্ঞেস করে যে তার জন্য কি কোনো ছেলে পাওয়া গেছে। সবাই তাকে তখন বলে যে এমন কোনো ছেলে তো এখনো পাওয়া যায়নি। তখনই জিয়ন সেখানে থাকা ফর্মগুলো দেখতে থাকে। তো বেশ কিছু ফর্ম দেখার পরই একটা ফর্মে তার নজর আটকে যায়। তখনই হানবিন তার কাছ থেকে সেই ফর্মগুলো নিয়ে নেয়। এরপর অন্যদিকে দেখা যায় লিফটের ভেতর অনেক লোক ঢুকে পড়ার কারণে চৈজুন এবং হানা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। হানা তো এতে অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে পড়ে। একটু পরে লিফট খালি হলে চৈজুন হানাকে বলে যে গতকাল রাতে সে অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। হানা তখন তাকে বলে যে গতকাল রাতের কথা আমরা দুজনে ভুলে গেলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো চৈজুন তখন হানাকে জিজ্ঞেস করে যে সে কি ইনহাকে বলবে যে তার অ্যাপ্লিকেশন ফর্ম তুলে নিতে। যদি হানার এতে প্রবলেম হয় তাহলে সে এটাই করবে। তখন হানা তাকে বলে যে এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারে, এখানে সে মানা করার মতো কেউ নয়, তাই সে কেন ইনহাকে বারণ করবে। এরপরেই দেখা যায় বংজুল যখন ইউনের রেস্টুরেন্টে আসে তখন সে সেখানে একটা সাইনবোর্ড দেখতে পায়, আর তাতে লেখা ছিল যে এখানে একজন শেফের প্রয়োজন। আর বংজুল তো অনেক ভালো রান্না করতে পারে, তাই সে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। আর রাতের বেলা যখন হানা ইউনের রেস্টুরেন্টে আসে তখন সে দেখে যে এই রেস্টুরেন্টে তো অনেক ভিড়, কারণ সবাই বংজুলের রান্না খেয়ে তার ফ্যান হয়ে গেছে। অর্থাৎ বংজুল এখানে শেফ হিসেবে চাকরি করাও শুরু করে দিয়েছে। তো এরপরেই বংজুল তার কাজ শেষ করে হানার সাথে বের হয়। তখন হানা বংজুলকে ইনহার ব্যাপারে বলে এবং বলে যে ইনহা তাকে বিয়ে করতে চায়। এটা শুনে তো বংজুল প্রথমে বেশ খুশি হয়, কারণ এত বড় লোক মেয়ে তাকে বিয়ে করতে যাচ্ছে, এটা তো তার জন্য স্বপ্নের মতো। এদিকে হানবিন জিয়নকে দেখতে পায় যে একটা মাঝবয়সী লোকের সাথে ডেটে এসেছে।
এই লোকটির নাম্বার সে সেই ফর্মগুলো থেকেই দেখে নিয়েছিল। তখনই হানবিন হানা এবং বংজুলকে ডাক দেয়। তারাও এই ব্যাপারটা দেখতে থাকে। তো এখানে বোঝা যায় যে জিয়নের সাথে দেখা করতে এসেছে তার ইন্টেনশন মোটেও ভালো ছিল না। সে তো জিয়নের সাথে মিসবিহেভ করে এবং তাকে হোটেলে যেতে বলে। তখন হানা, বংজুল এবং হানবিন সেখানে চলে আসে আর জিয়নকে ওই লোকের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা জিয়নকে বলে যে বিয়ে করার জন্য তুমি এখনো অনেক ছোট, তাই আরেকটু বড় হও, তারপরই বিয়ে করো। কিন্তু তখন জিয়ন তাদেরকে বলে যে সে অনেক গরিব পরিবারে বড় হয়েছে, তাই সে একটা বড়লোক ছেলেকে বিয়ে করে বাকি জীবনটা সুখে কাটাতে চায়। তারা তখন তাকে বোঝায় যে দেখো, তোমার এখনো অনেক কিছু করার আছে। এখন কিছু না জেনে বুঝে বিয়ে করলে তুমি পরে অনেক বিপদে পড়তে পারো। এইসব শুনে জিয়ন তার ভুল বুঝতে পারে। যাক, তো এরপরই দেখা যায় বংজুল হানাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে যাতে পথে হানার কোনো বিপদ না হয়। আসলে বংজুল সেই টায়ার পাঞ্চারের ভিডিওটার ব্যাপারে হানাকে কিছুই বলেনি, কিন্তু তার তো হানাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সে তাকে এগিয়ে দিতে আসে। হানাও তখন বংজুলের এমন ব্যবহারে খুবই খুশি হয়। এর পরের দিনই অফিসে চৈজুন আবারও হানাকে বলে যে সে তার জীবনে আবার ফিরে আসতে চায়, কিন্তু হানা আবারও তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এতে চৈজুন অনেক স্যাড হয়। রাতের বেলায় যখন হানা বাড়ি ফিরছিল তখন সে দেখে যে কিছু লোক বংজুলকে নিতে এসেছে এবং বংজুলও গাড়িতে উঠে তাদের সাথে চলে যাচ্ছিল। তখনই হানা ভাবতে থাকে যে বংজুল কাদের সাথে আর কোথায় গেল। তখনই আমরা দেখি যে এক মিস্টেরিয়াস লোক লুকিয়ে লুকিয়ে হানার ছবি তুলছিল। এদিকে দেখা যায় বংজুল একটা পঙ্গু লোকের সাথে দেখা করতে আসে, আর এই লোকটি হলো চেয়ারম্যান C1। এরপরে আমরা দেখতে পাই হানা তার ম্যাচ মেকিং এজেন্সির টিম মেম্বারদের সাথে একটা মিটিং এ ছিল, কিন্তু মিটিং এ তার কোনো মনই ছিল না। সে শুধু বংজুলের ব্যাপারেই চিন্তা করছিল। কাল রাতে সে কাদের সাথে কোথায় গেছে এই ব্যাপারেই ভাবছিল। এর আগে সে বংজুলকে একটা কুঠার হাতে দেখেছিল এবং সে একটা মাথা কাটা নিয়ে কথা বলছিল। তাহলে বংজুল কি কোনো গুন্ডা? আর কাল রাতে কি কেউ তাকে নিয়ে গিয়ে অনেক মারধর করেছে? এইসব ভেবেই তো তার অনেক টেনশন হচ্ছিল। তখনই তাদের অফিসে জিয়ন আসে। চৈজুন তখন তাদেরকে বলে যে জিয়ন আজ থেকে তাদের নতুন ইন্টার্ন, আজ থেকে সে এখানেই কাজ করবে। এরপরে চৈজুন তাদের ওয়েবসাইট চেক করতে গিয়ে দেখে যে তাদের ওয়েবসাইটটা কোনো কারণে কাজ করছে না, যার ফলে এখন কেউই তাদের ওয়েবসাইটে বিয়ের জন্য আবেদন করতে পারবে না। এই দেখে তো চৈজুন বেশ চিন্তায় পড়ে যায় এবং ইয়াঙ্গুকে বলে যে ডেভেলপারকে ডেকে ওয়েবসাইটটি দ্রুত ঠিক করিয়ে নিতে, নাহলে তো তারা সমস্যায় পড়ে যাবে। ইয়াঙ্গু তখন ডেভেলপারকে ফোন করে, কিন্তু ডেভেলপারের ফোন তো বন্ধ ছিল, তাই চৈজুন তাকে বলে যে ডেভেলপারকে ডেকে নিয়ে আসতে। তো এরপরই দেখা যায় ইয়াঙ্গু এবং জি গিয়েং বেরিয়ে যায় ডেভেলপারকে ডেকে আনতে। এরপরই আমরা দেখতে পাই যে বংজুলকে আনা হয়েছে একটা ফটোশুট স্টুডিওতে, যেখানে বংজুলের ছবি তোলা হবে এবং তার পোস্টার বানানো হবে, যাতে তারা এই পোস্টার শহরের সব জায়গায় দিয়ে দিতে পারে। এতে করে বংজুলের পাত্রী খোঁজা সহজ হবে। বংজুল তখন গতকাল রাতের কথা ভাবছিল। সে গতকাল রাতে চেয়ারম্যান C1 এর সাথে দেখা করেছে। তাদের কথা শুনে মনে হয় বংজুল এবং C1 অনেক আগে থেকেই একে অপরকে চেনে এবং বংজুল C1কে অনেক সম্মানও করে। যাক, তো এরপরই দেখা যায় স্টুডিওর মেকআপ আর্টিস্ট আসে বংজুলকে ফটোশুটের জন্য রেডি করাতে, কিন্তু সে বংজুলের কোকড়ানো চুল দেখে খুবই অবাক হয়ে যায়। সে তাকে বলে যে তোমাকে রেডি করা আমার সব থেকে বড় চ্যালেঞ্জ, তবে দেখবে আমি তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিব যে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে, সবাই তো মুগ্ধ হয়ে যাবে। এদিকে হানা পুরো স্টুডিওতে বংজুলকে খুঁজতে থাকে। তখন সে ঘুরতে ঘুরতে একটা রুমের মধ্যে উকি দেয়। সেখানে বংজুল ছিল, কিন্তু তার গায়ে কোনো কাপড় ছিল না। তাই হানা দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়ে আর নিজেকে প্রশ্ন করে যে আমি এমনটা কেন করছি। তখনই বংজুল মুখে কিছু সাদা ক্রিম মেখে ভূতের মতো তার সামনে চলে আসে। বংজুলকে এভাবে দেখেই তো হানা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই বংজুল তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে এইভাবে কেন দেখো? তোমার কি আমার শরীরের উপর কোনো ইন্টারেস্ট আছে নাকি? হ্যাঁ। হানা তখন খুবই লজ্জা পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে আসে। এদিকে ইয়াঙ্গু আর জি গিয়েং ডেভেলপারের অফিসে চলে আসে আর দেখে যে সেখানে তো ডেভেলপার নেই, কিন্তু তাদেরকে তো আজকেই তাদের ওয়েবসাইট ঠিক করাতে হবে। তখন জিয়ন বলে যে তার চাচা অনেক ভালো ডেভেলপার, সেই ব্যাপারে তাদের সাহায্য করতে পারবে।
তাই হানার কাছ থেকে অনুমতি নিয়ে তারা যায় জিয়নের চাচাকে ডাকতে। তার চাচার নাম হলো জি সিওক। সে অনেক ভালো ডেভেলপার হলেও একটু বেশি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। সে স্বাভাবিকভাবে কোনো মানুষের সাথে মিশতে পারে না, কারোর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই যখনই জিয়ন তার বাড়িতে আসে আর তাকে ডাক দেয়, তখন তো সে দরজাই খোলে না, শুধু মেসেজে তার সাথে কথা বলে। জিয়ন তখন তাদের অফিসের ওয়েবসাইট ঠিক করার জন্য তার কাছে হেল্প চায়, কিন্তু জি সিওক প্রথমে যেতে রাজিই হয় না। পরে জিয়ন অনেক রিকোয়েস্ট করার পরে সে যেতে রাজি হয়ে যায়। এদিকে বংজুলের মেকআপ হওয়ার পরে যখন সে নিচে আসে, তখন সবাই তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মেকআপের পরে তাকে আগে থেকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। এমনিতেই তো সে অনেক হ্যান্ডসাম, কিন্তু এখন তাকে আরো বেশি ভালো লাগছে। হানা তো তাকে দেখে একেবারে হা করে তাকিয়ে থাকে। বংজুল তখন হানাকে জিজ্ঞেস করে যে আমাকে কেমন লাগছে। হানা বলে যে তাকে তো অনেক ভালো দেখাচ্ছে। বংজুল তখন তাকে বলতে থাকে যে আমি আসলে এসব স্যুটবুট পরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই একটু আনইজি হচ্ছে। তখনই হানা তাকে বলতে থাকে যে একদিনের জন্যই তো পড়তে হবে, একটু কষ্ট করে পড়েই নাও। তো যাক, এরপরই যখন বংজুলের ফটোশুট হয়, তখন তো বংজুল ভালোভাবে পোজই দিতে পারে না, তাই সে হানাকে একটু হেল্প করার জন্য বলে। কিন্তু চৈজুন হানা এবং বংজুলকে একসাথে মোটেও পছন্দ করে না, তাই সে এবার নিজেই যায় বংজুলকে হেল্প করার জন্য। তো বংজুলের ফটো সেশনের সময় চৈজুনকে বেশ ভালোই ঝামেলা পোহাতে হয়েছে। এদিকে জি সিওক ওয়েবসাইটটি ঠিক করছিল। চৈজুন অফিসে আসার আগেই তাকে এটা ঠিক করতে হবে, কারণ এখানে অনেক ব্যক্তিগত ইনফরমেশন আছে যেটা তারা কারোর সাথে শেয়ার করতে চায় না। তো তখনই তাদের অফিসে অনেক সুন্দরী একটা মেয়ে আসে, যাকে দেখেই তো জি সিওকের খুবই পছন্দ হয়ে যায়। সে তো প্রথম দেখাতেই মেয়েটিকে ভালোবেসে ফেলে। এই মেয়েটা তার বিয়ের অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছিল, কারণ অনলাইনে অ্যাপ্লিকেশন তো করা যাচ্ছে না, তাই সে নিজেই চলে এসেছে। এদিকে চৈজুন আর হানা বংজুলের নতুন পোস্টার বানিয়ে নেয় এবং সেটা বংজুলকে দেখাতে আসে। পোস্টারে তো বংজুলকে অনেক বেশি ভালো লাগছিল। হানা তখন বংজুলকে বলে যে এবার অনেক তাড়াতাড়ি তোমার জন্য ভালো পাত্রী পাওয়া যাবে, দেখে নিও। অন্যদিকে দেখা যায় চৈজুন অফিসে যাওয়ার আগেই জি সিওক তাদের ওয়েবসাইটটি ঠিক করে দেয়। তো চৈজুন এসেই দেখে যে তাদের ওয়েবসাইট তো ভালোই কাজ করছে, যেটা দেখে সে অনেক খুশি হয় এবং সবাইকে ধন্যবাদ জানায়। এরপরই রাতের বেলায় বংজুল যখন রেস্টুরেন্টে ছিল, তখন সে দেখতে পায় যে ইনহা তাকে ডেটিং অ্যাপে রিকোয়েস্ট পাঠিয়েছে। সেটা অ্যাকসেপ্ট করবে কিনা কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। ঠিক তখনই সেখানে ইনহা চলে আসে। সে তখন বংজুলকে বলে যে আজকে সে খাবার খাওয়ার টাইমই পায়নি। বংজুল তখন তার জন্য বেশ মজার খাবার বানিয়ে দেয়, আর বংজুলের হাতের এত ভালো রান্না খেয়ে তো ইনহা অনেক খুশি হয় এবং তার রান্নার বেশ প্রশংসাও করে। ইনহা তখন বংজুলকে জিজ্ঞেস করে যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করনি কেন। বংজুল তখন তাকে বলতে থাকে যে আমি আসলে তোমার লেখা পড়ছিলাম, তুমি বলেছো যে কেউ যদি কোনো রিলেশনে যায় তাহলে তাদের মধ্যে কোনো সিক্রেট রাখা উচিত না। ইনহা বলে হ্যাঁ, এটা তো ঠিক, কারণ কোনো সিক্রেট থাকলে সেখান থেকে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে। তো এসব কথা বলতে বলতেই তখন তারা এক পর্যায়ে অনেক কাছাকাছি চলে আসে। ইনহা তখন বংজুলকে বলে যে তুমি আমার কাছে আসলেই আমার হার্টবিট বেড়ে যায়। এ কথা শুনেই তো বংজুল অনেক বেশি লজ্জা পায়। এরপরই চৈজুন এবং হানাকে দেখানো হয়। তারা পুরনো দিনের কথাই মনে করছিল। চৈজুন তখন হানাকে রিকোয়েস্ট করে যে তার জীবনে ফেরত আসতে, কিন্তু হানা তখন তাকে বলে যে 3 বছরে অনেক কিছু পাল্টে গেছে, আমরা একে অপরকে ছাড়া থাকাও শিখে গেছি, তাই এখন আমাদের পাস নিয়ে ভাবা ঠিক নয়। এরপরে হানা যখন বাড়ি ফিরছিল, তখনই সে নোটিস করে যে কেউ একজন তাকে ফলো করছে। এটা দেখেই তো সে অনেক ঘাবড়ে যায়, তাই সে দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বংজুলের সাথে তার ধাক্কা লাগে। বংজুল তখন হানাকে তার বাড়িতে পৌঁছে দেয়, কারণ হানা অনেক বেশি ভয় পেয়েছিল। পরের দিনে ম্যাচমেকিং এজেন্সিতে সবাই দেখে যে জি সিওক তার বিয়ের অ্যাপ্লিকেশন করেছে। এটা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। জি সিওক তখন বংজুলের সাথে দেখা করতে আসে। বংজুলকে সে তার সব সমস্যার কথা জানায়। সে তাকে বলে যে সে একজন ইন্ট্রোভার্ট, তাই সে মেয়েটিকে অ্যাপ্রোচ করার জন্য সাহস পাচ্ছে না। বংজুল তখন তাকে ভয় পেতে নিষেধ করে এবং সেই মেয়েটির সামনে তার সত্যিকারের দিকটি তুলে ধরতে বলে। তখনই বংজুল সিয়কের মোবাইলে ট্যাপ করে সেই মেয়েটিকে ডেটের রিকোয়েস্ট পাঠায়।
মেয়েটিও সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এই দেখে তো সবাই অনেক খুশি হয়। পরের দিনই তারা যখন ডেটে আসে, তারা দুজনেই তো প্রথমে অনেক নার্ভাস ছিল, কিন্তু পরে যখন তারা কথা বলতে শুরু করে তখন তো তারা দেখে যে তারা দুজনেই একই রকম, এবং এই ডেটটি অনেক ভালোভাবে সম্পন্ন হয়, যা দেখে ম্যাচ মেকিং এজেন্সির সবাই তো খুবই খুশি হয়ে যায়, কারণ তারা তো এটাই চাইছিল। এদিকে রাতের বেলায় বংজুল হানাকে ফোন করে আর তার বাসার নিচে আসতে বলে, কারণ সে তার সাথে কিছু কথা বলতে চায়। হানা তখন নিচে এসে বংজুলকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, সে এখানে কেন এখন। তখনই বংজুল দেখে যে হানার গাড়ির অ্যালার্ম বেজে উঠেছে। বংজুল তখন দ্রুত গাড়ির কাছে যায়। হানাও সেখানে আসলে বংজুল তাকে জড়িয়ে ধরে এবং গাড়ির উপরের লেখা দেখতে নিষেধ করে, কারণ সেখানে লেখা ছিল গেট লস্ট। কেউ একজন এটা লিখে এখান থেকে পালিয়ে গেছে। বংজুল এবং হানা তো এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না যে কে তাদের সাথে এমনটা করেছে, তাই তারা দ্রুত পুলিশকে ডাকে এবং পুলিশ এসে সব তদন্ত করা শুরু করে। পুলিশ তাদেরকে বলে যে তাদের ইনভেস্টিগেশনে কিছু টাইম লাগবে। তো এরপরই হানা বংজুলকে জিজ্ঞেস করে যে তুমি তো আমাকে কিছু বলতে এখানে এসেছিলে, সেটা কি। তখন বংজুল তাকে বলে যে আমি তোমাকে আমার পাস্টের ব্যাপারে বলতে চাই, এখানে আমি শুধু তোমার উপরই বিশ্বাস করতে পারি, তাই তোমাকেই বলতে এসেছি। তখন বংজুল হানাকে তার পাস্টের ব্যাপারে বলা শুরু করে। সে বলে সে 5 বছর আগে একজন ফায়ার ফাইটার ছিল। সে একটা অ্যাক্সিডেন্টে চেয়ারম্যান সিওয়ানকে বাঁচিয়েছিল, আর সে সময়ই তার পিঠে সেই চোট লেগে যায়। যেদিন সে চেয়ারম্যানকে বাঁচাতে যাচ্ছিল সেদিন তার গার্লফ্রেন্ড তাকে কল করে। তারা সেদিন দেখা করবে বলে কথা দিয়েছিল, কিন্তু ইমার্জেন্সির জন্য বংজুল যেতে পারে না। পরে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরই সে এই শহর থেকে চলে যায়, কারণ সেই কষ্ট নিতে পারছিল না। হানা এগুলো শুনে বংজুলকে বলে যে এর জন্য তোমাকে কষ্ট পেতে হবে না, তুমি তো কাউকে চিট করনি বা খারাপ কিছু করনি, তাই তুমি এইসব নিয়ে কখনো কোনো চিন্তা করবে না। এরপরই হানা তার গাড়িটি ঠিক করাতে আসে। মেকানিক তাকে বলে যে এই গাড়িটি তো অনেক পুরনো হয়ে গেছে, এবার এটাকে চেঞ্জ করে ফেলুন। হানা তখন একটু ইমোশনাল হয়ে যায়। মেকানিক তখন তাকে বলে যে এটা নিশ্চয়ই আপনার প্রথম গাড়ি। হানা বলে হ্যাঁ। তো মেকানিক তখন তাকে বলতে থাকে যে প্রথম যে কোনো কিছুই সবার কাছে অনেক স্পেশাল হয়, কিন্তু প্রত্যেক জিনিসেরই তো একটা মেয়াদ থাকে, মেয়াদ ফুরিয়ে গেলে সেটাকে চেঞ্জ করতে হয়। অন্যদিকে দেখা যায় বংজুল পুলিশ স্টেশনে চলে যায়। সে অফিসারকে জিজ্ঞেস করে যে তারা কিছু জানতে পেরেছে কি। অফিসার তখন তাকে বলে যে তারা গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ চেক করছে। বংজুল তখন তাদেরকে বলে যে সন্দেহজনক কিছু পেলে আগে আমাকে বলবেন। এরপরই হানা তার অফিসে আসে আর দেখতে পায় যে ইনহা আগে থেকেই সেখানে বসে আছে। সে হানাকে বলে যে বংজুল আমার ডেটের রিকোয়েস্ট ম্যাচ করেছে, তাই এবার আমরা অফিসিয়ালি ডেটে যেতে পারি। তো এরপর সে হানাকে বলে যে ডেটের জায়গা কিন্তু আমি ডিসাইড করব এবং আপনারা কেউ সেখানে যাবেন না। আমি বংজুলের সাথে একটু একান্তে সময় কাটাতে চাই। ইনহা তখন হানাকে ডেটের তারিখও ফিক্স করতে বলে আর এরপরই তাকে এবং বংজুলকে জানাতে বলে। হানা তো এসব শুনে খুবই অবাক হয়ে যায়, কারণ সে তাদের ইনচার্জ, কিন্তু ইনহা তাকে কোনো কিছু বলার সুযোগই দিল না। যাক, তো এরপরেই বংজুল যখন হানার বাড়ির ক্যামেরা ঠিক করছিল তখনই হানা তাকে বলে যে এই উইকেন্ডে তোমার আর ইনহার কিন্তু ডেট আছে, ভুলে যেও না। বংজুল তখন হানাকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি এই উইকেন্ডে কি করবে। হানা তখন তাকে বলতে থাকে যে আমি আমার গানের ক্লাসে অ্যাটেন্ড করব। এর কদিন পরই চলে আসে তাদের ডেটের দিন। ইনহা তো বংজুলকে পিক করতেই চলে আসে। বংজুল তখন সানি আর বাদাওকে ইউনের কাছে দিয়ে দেয় দেখাশোনা করার জন্য। এরপর সে ইনহাকে বলে যে আমি আমার পাস্ট সম্পর্কে তোমাকে বলতে চাই। তুমি আমাকে বলেছিলে যে আমাদের মধ্যে কোনো সিক্রেট থাকা ভালো হবে না, তাই আমি সব বলতে চাই। বংজুল তখন তাকে বলে যে এর আগে সে একজন ফায়ার ফাইটার ছিল। ইনহা তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি তাহলে চাকরিটা ছাড়লে কেন। তো বংজুল তাকে কিছু বলবে তার আগে ইনহা বলে বসে যে ও নিশ্চয়ই বেতন কম ছিল, এজন্যই ছেড়ে দিয়েছ তাই না। আসলেই তো, এত ঝুঁকিপূর্ণ কাজে যদি কম টাকা দেয় তাহলে কি হয় নাকি। তো এরপর আর কি, বংজুল তো তার কথাটা তাকে বলতেই পারল না। তো এরপরই বংজুল দেখে যে ইনহা তো পুরো একটা রেস্টুরেন্টই বুক করে ফেলেছে, যাতে তারা দুজন একটু ভালো করে কথা বলতে পারে। এদিকে হানা উইকেন্ডে তার মতো করেই ঘোরাঘুরি করছিল। তখনই সে খেয়াল করে যে কেউ তাকে ফলো করছে। তো একটু বাদেই হানা তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে
যাই, কে তুমি? আর তুমি কেনই বা আমাকে ফলো করছো? তখন সেই ছেলেটি কাউকে ফোন করে আর বলতে থাকে যে আমি তো ধরা পড়ে গেছি। হানা তখন সাথে সাথে ফোন নিয়ে দেখে যে ফোনে তখন বংজুল আছে। এটা দেখেই তো হানা অবাক হয়ে যায়। তখন বংজুল তাকে বলতে থাকে যে আসলে এই ছেলেটি আমার বন্ধু, আমিই তাকে পাঠিয়েছি যাতে তোমার কোনো বিপদ না হয়। তো হানার সাথে কথা বলেই বংজুল আবারও ডেটে ফিরে যায়। এরপরই হানা সেই ছেলেটির নাম জিজ্ঞেস করে। এই ছেলের নাম হলো সিয়ং চ্যান। হানা আর সিয়ং চ্যান এরপর ইউনের রেস্টুরেন্টে চলে আসে। সেখানে আগে থেকেই তো সানিয়ার বাদাও সহ চৈজুনও ছিল। চৈজুন তো হানাকে অন্য একটি ছেলের সাথে দেখে খুবই জেলাস হয়ে যায়। সানিয়ার বাদাও ভাবে যে হানার সাথে নতুন ছেলেটি আবার কে, এবং আজ তো তাদের চাচাও অন্য একটা মেয়ের সাথে বেরিয়েছে। ইউন তখন মনে করে এই ছেলেটি হয়তো হানার নতুন বয়ফ্রেন্ড, তাই সে বাচ্চাদেরকে চৈজুনের কাছে দিয়ে তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় যাতে হানা এখানে একটু ভালোভাবে গল্প করতে পারে। হানা তখন ইউনকে বলে যে আমরা ডেট করছি না। সিয়ং চ্যান তখন ইউনকে তার পরিচয় দেয়। তো তারা তখন বসে গল্প করতে থাকে। এদিকে সানি এবং বাদাও তো চৈজুনকে জিজ্ঞেস করে যে আজকে বংজুল অন্য একটি মেয়ের সাথে বেরিয়েছে এবং হানাও অন্য একটি ছেলের সাথে আছে, তাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? চৈজুন তখন তাকে বলে যে এটা বড়দের ব্যাপার, এটা নিয়ে কথা বলো না। এরপরই হানা চৈজুনের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে যে বংজুল কখন আসবে। চৈজুন তাকে জানায় যে বংজুল এবং ইনহা ড্রিঙ্ক করতে গেছে, তাই তাদের দেরি হবে। এই শুনেই তো হানা বংজুলের কথা ভাবতে থাকে, তাই সে বাড়ি থেকে বেরিয়ে দ্রুত বারে চলে যায় বংজুলকে দেখতে। এদিকে তো ইনহা ড্রিঙ্ক করে বংজুলের কাঁধে মাথা দিয়ে বসেছিল। এই দেখেই তো হানা লুকিয়ে পড়ে এবং বাইরে চলে আসে। বাইরে তখন সে সিয়ং চ্যানকে দেখতে পায়। সিয়ং চ্যান হানাকে জিজ্ঞেস করে যে তোমার তো এখন বাসায় থাকার কথা, তুমি এখানে কি করছো? হানা তখন তাকে বলে যে সে তাদের ইনচার্জ, তাই তাদেরকে দেখাটা তার দায়িত্ব। তাদের মধ্যে সবকিছু ঠিক আছে কিনা এটা তো তাকেই তদারকি করতে হবে, তাই না? সিয়ং চ্যান তখন জোর করেই হানাকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়। তো বাড়িতে এসেই হানা নিজেকে বলতে থাকে যে এটা সে কি করলো, সে কেনই বা তাদেরকে দেখতে গিয়েছিল, তার দরকার কি ছিল? এটাই সে বারবার ভাবতে থাকে। পরের দিনই মেয়র দেখে যে ইনহা এবং বংজুলের ছবি সব জায়গায় ভাইরাল হয়ে যাচ্ছে। এটা দেখেই তো সে অনেক খুশি হয়। এরপরই বংজুল হানার সাথে দেখা করতে আসে। সে তো হানার জন্য লাঞ্চ রেডি করে নিয়ে এসেছিল। হানা তখন বংজুলকে ডেটের ব্যাপারে জিজ্ঞেস করে এবং জানতে চায় যে কাল রাতে সে কখন বাড়ি ফিরেছিল। বংজুল তাকে বলে যে কাল সত্যি বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় মাঝরাত। এরপরে আমরা দেখতে পাই যে সেই পুলিশ অফিসার বংজুলের বাড়িতে আসে এবং বংজুলকে একটা ছবি দেখিয়ে বলে যে তাদের ওই ফুটেজে একেই দেখা গেছে। এটা দেখেই তো বংজুল শকড হয়ে যায় এবং দ্রুত হানার বাড়ির দিকে যেতে লাগে। সেই সময় হানার বাড়িতে কেউ একটা পার্সেল ডেলিভার করে যায়। হানা পার্সেল তো পায় কিন্তু ডেলিভারি ম্যানকে পায় না। পার্সেল খুলেই হানা দেখে যে পার্সেলে তার এবং বংজুলের ছবিতে গেট লস্ট লেখা। এটা দেখেই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কে এসব করছে সে তো কিছুই বুঝতে পারে না। এদিকে বংজুল সেই ডেলিভারি ম্যানকে দেখতে পেয়ে যায়, আর ডেলিভারি ম্যানও তো বংজুলকে দেখে একভাবে দৌড়াতে শুরু করে দেয়। বংজুলও তার পেছন পেছন দৌড়াতে থাকে, আর বেশ অনেকক্ষণ দৌড়ানোর পরই বংজুল তাকে শেষমেশ ধরে ফেলে আর সাথে সাথেই তার মাস্কটা খুলে দেয়। তখনই সে দেখতে পায় যে এই ছেলেটি জিন হায়ং। জিন হায়ং তার এক্স গার্লফ্রেন্ডের ভাই, যে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তো তাকে দেখেই তো বংজুল খুবই অবাক হয়। সে কেন এমন করছে সে তো কিছুই বুঝতে পারে না। জিন হায়ং তখন বংজুলকে বলে যে তোমার জন্যই আমার বোন মারা গেছে। তুমি সেদিন তার সাথে সময় মতো দেখা করলে তার সাথে এমনটা হতো না। তোমার তো উচিত ছিল সারা জীবন তার মৃত্যুর বোঝা নিয়ে বেঁচে থাকা, কিন্তু তুমি তো দেখছি তোমার লাইফে এনজয় করছো, আমার বোনকে ভুলেই গেছো, এমনকি এখন বিয়েও করতে চলেছ। এসব তুমি কিভাবে করতে পারো? সেই সময় হানা তাকে জিজ্ঞেস করে তুমি না হয় এই কারণেই বংজুলের পেছনে পড়ে আছো, তবে আমি কি করেছি? তুমি আমাকে কেন টার্গেট করলে? জিন হায়ং তখন তাকে বলে যে তোমার জন্যই তো বংজুল দ্বীপ ছেড়ে বাইরে এসেছে এবং এখন বিয়েও করতে চলেছে। বংজুল তখন তাকে বলতে থাকে যে আমি তোমার বোনকে ভুলিনি, তাকে আমি আজীবন মনে রাখবো।
সেদিন আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল, তাই আমি যেতে পারিনি। তবে সেদিন যদি তার সাথে দেখা করতে যেতাম তাহলে হয়তো সে বেঁচে থাকতো। আর আজ অবধি এই একটা গিল্ট আমাকে অনেক বেশি কষ্ট দেয়। জিন হায়ং তখন তাকে জিজ্ঞেস করে যে তাহলে কেন তুমি আবার বিয়ে করতে যাচ্ছ? তোমাকে তো সেই বোঝা নিয়েই বেঁচে থাকতে হবে। এসব শুনে হানা তখন জিন হায়ংকে বলে যে সব ব্যথারই তো একটা মেয়াদ থাকে, তাই না? তোমার বোনও হয়তো এটা দেখে খুশি হবে না যে বংজুল তার মৃত্যুর বোঝা নিয়ে বেঁচে আছে। সেও হয়তো চায় বংজুল তার জীবনে ভালো থাকুক। এই কথা শুনেই এবার জিন হায়ং তার ভুল বুঝতে পারে। এরপরই হানা এবং বংজুলের কাছে সে ক্ষমাও চায়। তখন হানা আর বংজুলও তাকে মাফ করে দেয়। এরপর দেখা যায় হানা আর বংজুল যখন বাড়ি আসছিল তখন তারা সানি আর বাদাওকে কারো সাথে দেখতে পায়। তারা তখনই সানি আর বাদাওয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এত রাতে দুজন বাচ্চাকে এভাবে বাইরে দেখে তারা দুজনেই তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো তারা কাছে গিয়ে দেখে যে সানি আর বাদাওয়ের সাথে তো কেউ নেই, আর তারা দুজন বসে কুকিজ খাচ্ছে। বংজুল তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের সাথে কে ছিল? সানি আর বাদাও তাকে বলে, কই, আমাদের সাথে তো কেউ ছিল না, আমরা একা একাই এখানে এসেছি কুকিজ খেতে। বংজুল তখন তাদেরকে বাড়ি নিয়ে যায় এবং অনেক ভালো করে বোঝায় যে তাদের এইভাবে একা একা বাইরে যাওয়া উচিত নয়, তাও এই রাতের বেলা। তারা এখনো অনেক ছোট। তো পরদিনই আবার দেখা যায় হানা একটা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে আসে। ছেলেটি অনেক ভালো। সে হানার পছন্দ অপছন্দ সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু হানার কেন যেন এই সব কিছু ভালো লাগছিল না। সে নিজেও বুঝতে পারে না যে তার কেন ভালো লাগছে না। ছেলেটি তো বেশ ভালো, তারপরও কেন তার মন টানছে না। তো এক পর্যায়ে তাদের ডেট শেষ হলে সেই ছেলেটা চলে যাওয়ার সময় চৈজুন তাকে দেখে ফেলে। সে তখন হানাকে অন্য একটি ছেলের সাথে দেখে অনেক জেলাস ফিল করে। তাই সে তখনই হানাকে থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে যে তুমি ডেটে এসেছো? হানা তখন তাকে বলে যে বংজুলের বিয়ে হয়ে গেলে সেই এজেন্সি থেকে ট্রান্সফার নিবে, তাই তার লাইফে চৈজুন যেন আর কোনো বিরক্তির সৃষ্টি না করে। তার লাইফ সে যেভাবে ইচ্ছা কাটাবে। যাক, তো এরপরই তারা একটা মিটিং এ ছিল। তখন মেয়র তাদের সাথে দেখা করতে আসে। মেয়র তাদেরকে বলে যে বংজুল এবং ইনহার গতকালকে ডেটের ছবি সব জায়গায় অনেক ভাইরাল হয়েছে। মেয়র তাদের কাজে অনেক খুশিও হয়েছে। তো মেয়র হানাকে বলে যে এটা ভালোভাবে হয়ে গেলে আমি আমার প্রমিস অবশ্যই পূরণ করব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তো এরপরই বংজুল হানাকে ফোন করে আর বলে যে সে ইনহাকে ডিনারের জন্য ইনভাইট করছে। এটা শুনে হানা বংজুলকে বলে, তাই নাকি? এটা তো সে অনেক ভালো করছে। চৈজুন তখন হানাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। হানা তাকে জানায় যে বংজুল ইনহাকে ডিনারের জন্য ইনভাইট করছে। এদিকে মিস্টার চিয়ং কারো সাথে কথা বলছিল। চৈজুন তখন এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করে, কিন্তু মিস্টার চিয়ং তাকে কিছুই বলে না। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। হানা কিছু গ্রসারি শপিং করতে আসে। এটা আসলে ইনহাদের কোম্পানির দোকান। তো সেখানে এসে মিস্টার চিয়ংকে কারো সাথে কথা বলতে দেখে। মিস্টার চিয়ং এর আচরণটা তার কাছে খুব একটা ভালো লাগে না, একটু সন্দেহজনকই মনে হয়। তাই সে মিস্টার চিয়ংকে ফলো করতে শুরু করে। তখন হঠাৎ করেই তার সামনে বংজুল চলে আসে, আর এতেই তো হানা মিস্টার চিয়ংকে হারিয়ে ফেলে। বংজুল তখন হানাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? হানা জানায় যে সে কিছু কেনাকাটা করতে এসেছে, তেমন কিছু নয়। তো এরপর হানা উল্টো বংজুলকেও জিজ্ঞেস করে যে আমি না হয় এখানে কেনাকাটা করতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? বংজুল জানায় আসলে ইনহা তো তাদের বাড়িতে আসছে, তাই সে ডিনারের জন্য কিছু কিনতে এসেছে। তো এরপরই সে হানাকে জিজ্ঞেস করে যে আজ ডিনারে তার কি রান্না করা উচিত। সে তো কিছু বুঝেই উঠতে পারছে না কি রান্না করলে ইনহা খুশি হয়ে যাবে। তখনই হানা বংজুলকে কিছু আইটেম সাজেস্ট করে। এরপরই সেখানে থাকা একটা লেডি তাদের দুজনকে দেখে বলতে থাকে কি সুইট কাপল। এটা শুনেই তো তারা দুজনেই অনেক বেশি লজ্জায় পড়ে যায়। যাক, তো এরপরই ডিনারে ইনহা বংজুলের বাড়িতে চলে আসে। বংজুল তো তখনও ডিনারের প্রিপারেশনই নিচ্ছিল, তাই ইনহা তখন বাচ্চাদের সাথে কথা বলতে থাকে। এরপর ইনহা বলে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো একা থাকবে। সাথে সাথে সে এটাও বলে যে আমি আগে জানলে সানিয়ার বাদাওয়ের জন্য গিফট নিয়ে আসতাম, তুমি আমাকে আগে কেন বলনি? তো এরপরই সে সানিয়ার বাদাওকে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি তোমাদের বাবাকে মিস করো না? তখন তারা ইনহাকে বলে যে না, মিস করি না, আমাদের কাছে তো আমাদের চাচা আছেই, আমাদের আর কিচ্ছু লাগে না। ইনহা তখন তাদেরকে বলে যে তাও বাবাকে কি ভোলা যায়? বংজুল তখন তাদেরকে এসব কথা বাদ দিয়ে দ্রুত হাত ধুয়ে খেতে আসতে বলে। তো এরপরই তারা সবাই খাওয়া শুরু করে দেয়। ইনহা তো বংজুলের রান্না খেয়ে অনেক প্রশংসা করতে থাকে। তো তাদের ডিনার শেষে বংজুল ইনহাকে
বাইরে এগিয়ে দিয়ে আসে। ইনহা তাকে জিজ্ঞেস করে যে তোমার এদেরকে নিয়ে থাকতে অনেক ভালো লাগে তাই না? বংজুল তাকে বলে যে এটা তার প্রতিদিনের কাজ আর সে এই বাচ্চা দুটোকে অনেক ভালোবাসে। তো এরপরে ইনহা সেখান থেকে চলে যায়। পরদিনই বংজুল হানার জন্য রান্না করে নিয়ে আসে, কারণ হানা তাকে আগের দিন অনেক হেল্প করেছে। এদিকে হানাদের ম্যাচমেকিং এজেন্সিতে ঘুষ নেওয়ার অভিযোগ আসে। চৈজুন এবং হানা তো মিস্টার চিয়ংকে সন্দেহ করে, কারণ সে আজকাল ফোনে কারো সাথে একটু বেশিই কথা বলছে। তো ম্যাচমেকিং এজেন্সিতে সবাই সিদ্ধান্ত নেয় যে তারা ইনহা এবং বংজুলের জন্য একটা ডকুমেন্টারি বানাবে। সেজন্যই একজন ডিরেক্টরকেও ডাকা হয় এই ডকুমেন্টারিটা বানানোর জন্য। এরপরই হানা সেই ডিরেক্টরের সাথে গিয়ে একটা ক্যাফেতে ইনহার ইন্টারভিউ নেয়। সেখানে ইনহা তার মতো করেই ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু তখনই তার কাছে একটা ফোন চলে আসে। আর ফোনে কথা বলেই সে ইন্টারভিউ শেষ না করে হুট করে সেখান থেকে চলে যায়। হানা তো এসবের কিছুই বুঝতে পারে না। তো এরপর হানা যখন অফিসে আসে তখন সে দেখতে পায় তার ফোন তো তার কাছে নেই, তাহলে সে নিশ্চয়ই সেটা ক্যাফেতে ফেলে এসেছে। তাই সে তার ফোন নেয়ার জন্য আবারও সেই ক্যাফেতে আসে, কিন্তু সে সেই ক্যাফেতে তখন ইনহাকে দেখতে পায়। ইনহা একটা লোকের সাথে কথা বলছিল, আর এই লোকটা হলো বংজুলের ভাই, অর্থাৎ সানিয়ার বাদাওয়ের বাবা। ইনহা তাকে অনেক টাকা দেয় এবং বলে যে সানিয়ার বাদাওকে এখান থেকে নিয়ে যাও এবং একটি ভালো স্কুলে তাদের অ্যাডমিশন করাও। তো সানিয়ার বাদাওয়ের বাবা সেখান থেকে চলে গেলে হানা তখন ইনহার কাছে আসে এবং এই সব বিষয়ে জিজ্ঞেস করে যে সে আসলে কি করতে যাচ্ছে। ইনহা তখন তাকে বলে ওই লোকটা সানি আর বাদাওয়ের বাবা, আর সে বংজুলের সাথে একা সময় কাটাতে চায়। সবারই তো কোনো না কোনো ফ্যান্টাসি আছে তাই না? তাই সে বংজুলকে কারো সাথে শেয়ার করবে না। আর সে তো কোনো খারাপ কাজ করেনি। যেহেতু এই বাচ্চা দুটোর বাবা আছে, তাহলে তারা বংজুলের কাছে কেন থাকবে? তাদের বাবাই তাদের দায়িত্ব নিক আর বংজুল নিজের জীবনটা এনজয় করুক। তো ইনহা আসলে ওই বাচ্চাদেরকে সাথে নিয়ে বংজুলের সাথে থাকতে চাচ্ছিল না, তাই সে কৌশলে এই কাজটা করেছে যাতে করে বাচ্চাগুলোকে তাদের বাবার কাছে পাঠিয়ে দেয়া যায় আর সে বংজুলের সাথে একদম একান্তে সময় কাটাতে পারে। তো ইনহার এসব কথাবার্তা শুনে হানা তো কিছুই বুঝতে পারে না যে তার কি করা উচিত। আবার বংজুল এবং ইনহার বিয়ে হলে তো সে তার আগের ডিপার্টমেন্টেই ফিরে যেতে পারবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে এই ব্যাপারে সে বংজুলকে জানাবে না, কারণ এই ব্যাপারে যদি বংজুল কোনোভাবে জানতে পারে তাহলে সে হয়তো ইনহাকে বিয়েই করতে চাইবে না, কারণ সে তো সানিয়ার বাদাওকে অনেক বেশি ভালোবাসে আর তাদের সাথে থাকতেও সে খুব পছন্দ করে। যাক, তো এরপরই দেখা যায় ইনহার গ্রোসারি স্টোরে তার বাকি ইন্টারভিউ হচ্ছিল। চৈজুন এবং হানা তখন মিস্টার চিয়ংকে কারোর সাথে আবারও কথা বলতে দেখে। এই ব্যাপারটা তাদের কাছে বেশ সন্দেহজনক লাগে। তো পরের দিনই তারা মিস্টার চিয়ংকে ফোনে কথা বলার সময় ধরে ফেলে। তখনই তো মিস্টার চিয়ং অপর প্রান্তের লোককে কিছু পেপারস পাঠানোর কথা বলছিল। এটা শুনেই চৈজুন তাকে জিজ্ঞেস করে যে সে কিসের পেপারের কথা বলছে, সে কি ঘুষ নিচ্ছে? মিস্টার চিয়ং তো এটা শুনে খুবই অবাক হয়ে যায় আর চৈজুনকে প্রশ্ন করে যে তুমি আমাকে সন্দেহ করছো? ইনহার গ্রোসারি স্টোর আমাদের কোম্পানির ম্যারেজগুলো স্পন্সর করবে, আমি তাদের সাথে এই ব্যাপারেই আলোচনা করছিলাম। এটা শুনেই তো চৈজুন এবং হানা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা মিস্টার চিয়ংকে সরি বলে। এরপরে ইউনের ক্যাফেতে রাতের বেলায় বংজুলের ইন্টারভিউ হয়। চৈজুন এবং হানা আগে থেকেই সেখানে ছিল। তখন ইনহাও সেখানে চলে আসে। তো ইন্টারভিউয়ের এক পর্যায়ে ইনহা বংজুলকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু ড্রিঙ্ক করলে বংজুলের বাড়ি যেতে অনেক লেট হবে। তাই হানা বাচ্চাদেরকে দেখতে বংজুলের বাড়িতে আসে। সেখানে এসেই সে দেখে যে সানিয়ার বাদাও সেখানে নেই এবং বংজুলের ভাই তাকে চিঠি লিখেছে যে আমি বাচ্চাদেরকে নিয়ে গেলাম, তুমি ভালো থেকো। এদিকে আমরা দেখি যে বংজুলের ভাই সানিয়ার বাদাওকে নিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। এই বাচ্চা দুটো তো বংজুলকে ছেড়ে যেতেই চাইছিল না, কারণ তারা যে তাদের চাচাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তাদের বাবা তো তাদেরকে জোর করেই এখান থেকে পাঠাচ্ছে। সানিয়ার বাদাও তো সেখানে খুব কাঁদতে শুরু করে। ঠিক তখনই সেখানে হানা চলে আসে। সে বংজুলের ভাইকে বলে যে আপনি বংজুলকে কিছু না বলে এদেরকে জোর করে কেন পাঠাচ্ছেন? কথার এক পর্যায়ে সে তো সানিয়ার বাদাওয়ের বাবার সাথে অনেক ঝগড়া করতে থাকে, কারণ এতদিন সেই বাচ্চাদের কোনো খোঁজ খবর নেয়নি এবং বংজুলই এদেরকে বড় করেছে। আর আজ সে বংজুলকে কিছু না জানিয়ে এদেরকে আলাদা করে দিচ্ছে, এটা কি তার উচিত হচ্ছে? তো অনেক ঝুটঝামেলা করেই হানা আবারও সানিয়ার বাদাওকে বাড়িতে নিয়ে আসে। বাচ্চারাও তো তখন খুশি হয়। তো এরপরই হানা
আবারও ইউনের রেস্টুরেন্টে যায় এবং বংজুলকে নিয়ে বলে যে এদের ম্যাচ ক্যান্সেল করতে হবে, এদের বিয়ে হবে না। এটা শুনেই তো চৈজুন অনেক অবাক হয়ে যায়, আর ইনহা তো অনেক রেগেও যায়। সে তখন হানাকে জিজ্ঞেস করে যে সে এটা কেন করছে, তার সমস্যা কি। হানা তখন তাকে বলে যে আমি এটা কেন করছি সেটা তো তুমি আমার চেয়ে অনেক বেশি ভালো করে জানো, তাই না? এটা নিশ্চয়ই আমার তোমাকে আর খুলে বলতে হবে না। আর আমি এখন যা করছি এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। চৈজুন তখন অবাক হয়ে হানাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, হঠাৎ সে এমন সিদ্ধান্ত কেন নিল। হানা তখন তাকে বলে যে তোমার বান্ধবীর কাছেই জিজ্ঞেস করো যে কি হয়েছে। এরপর হানা আর কিচ্ছু না বলে বংজুলকে নিয়ে বাড়ি চলে যায়। তখনই দেখা যায় সানি হানাকে বলে যে আজকে আমাদের বাবা এসেছিল, এটা বংজুলকে বলো না। হানাও তখন তাদেরকে বলে ঠিক আছে, সে বংজুলকে এ ব্যাপারে কিছুই বলবে না, এটা তাদের মধ্যে সিক্রেট হিসেবে থাকবে। তবে হানা তো সিদ্ধান্ত নিয়েই নেয় যে যাই হয়ে যাক না কেন সে ইনহা আর বংজুলের বিয়ে হতে দিবে না, কারণ ইনহা তো এই বাচ্চাদেরকেই বংজুলের থেকে আলাদা করতে চাইছিল। যাক, তো পরের দিন সকালবেলায় বংজুল ঘুম থেকে উঠে গতকাল রাতের কথা কিছুই মনে করতে পারে না যে গতকাল রাতে কি কি হয়েছিল। আসলে সে এত বেশি ড্রাঙ্ক ছিল যে কোনো কিছুই তার মনে নেই। সে যে বাড়িতে কিভাবে এসেছে এটাও তার মনে নেই। তো এরপরই হানা তার বাড়িতে আসে, সে তার সাথে ব্রেকফাস্টও নিয়ে আসে। তো তখনই বংজুল এবং হানা একসাথে নাস্তাও করে নেয়। তো তখন বংজুল হানাকে ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ জানায় এবং তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তখনই আমরা দেখি যে বংজুলের ভাই তাদের উপর নজর রাখছে। এদিকে চৈজুন ইনহাকে জিজ্ঞেস করে যে তুমি কি এমন করেছো যে হানা হঠাৎ এত রেগে গেল যে সে এখন তোমাদের বিয়েটাই দিতে চাচ্ছে না। তখন ইনহা তাকে সব সত্যি কথা বলে দেয়। ইনহা তাকে বলে যে বংজুলের ভাইয়ের টাকার দরকার ছিল, তাই সে তাকে টাকা দিয়েছে যাতে সে সানি আর বাদাওকে নিয়ে এখান থেকে চলে যায় এবং ভালো একটা জীবন কাটায়। তাহলে বংজুলের উপর থেকেও দায়িত্বের বোঝা কমবে আর তারা দুজন অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবে আর একে অপরকে অনেক বেশি সময়ও দিতে পারবে। এই সব শুনে তো চৈজুনও অনেক রেগে যায় আর বলতে থাকে তুমি এটা কি করেছো, এই জন্যই তো হানা তোমার উপর এত রেগে গেছে। ইনহা তখন তাকে বলে যে সে তো শুধু বংজুলকে তার কাছে পেতে চায়, সে কারোর তো কোনো ক্ষতি করছে না। তাহলে এতে কি সমস্যা? বাচ্চাদেরকে তাদের বাবার কাছে পাঠিয়ে দিলে তো তারা সবাই ভালোভাবে লাইফ লিড করতে পারবে, এতে খারাপের কি আছে সেটা তো সে বুঝতেই পারছে না। চৈজুন তখন তাকে বলার মতো আর কিছুই পায় না। এরপরই দেখা যায় হানা এসে বংজুল এবং ইনহার সব ফ্লায়ার প্রচার বন্ধ করে দেয়। এটা দেখে চৈজুন তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করছো, এটা তো তাদের দুজনের ব্যাপার, তাদের দুজনকেই এটা সলভ করতে দাও, তুমি মাঝখানে কেন ঢুকছো? হানা তখন খুবই রেগে যায় আর চৈজুনকে বলে আচ্ছা তোমার কি তোমার টিমমেটের উপর কোনো বিশ্বাস নেই? যদি এতটুকু বিশ্বাস করতে তাহলে তুমি বুঝতে যে আমি যেটা করছি সেটা একদম ঠিক, আমি জেনে বুঝে কাউকে ঠকাবো না, আর এটা তুমি খুব ভালো করেই জানো। চৈজুন তখন হানাকে জিজ্ঞেস করে যে তুমি কি কাউকে পছন্দ করো? এর উত্তরে হানা কিছুই বলতে পারে না, একদম চুপ হয়ে যায়। তো এরপরই বংজুল এবং ইনহার ডকুমেন্টারি বন্ধ হওয়ায় সেই ডিরেক্টর এবং মেয়র সবাই অনেক অবাক হয়ে যায় যে হঠাৎ করে এসব কি হলো, সব তো খুব ভালোই চলছিল। তখনই চৈজুন এবং হানা মেয়রের কাছে ক্ষমা চায় এবং তারা বলে যে তারা আবারও সব ঠিক করে দিবে, তাদের চিন্তার কিছু নেই। সেই ডিরেক্টর তো তখন অনেক দুঃখ পায় কারণ তার তো কাজই চলে গেছে। যাক, তো এরপরে বংজুল যখন তার রেস্টুরেন্টে কাজ করছিল তখনই ইউন তার কাছে আসে। সে বংজুলকে জিজ্ঞেস করে যে কাল রাতে কি কি হয়েছে, কিন্তু বংজুলের তো গতকাল রাতের কথা কিছুই মনে নেই, সে তো কোনো কিছু মনেই করতে পারছিল না ইউনকে আর কি বলবে। কিন্তু ইউন বারবার জিজ্ঞেস করায় বংজুল জোর করে মনে করার চেষ্টা করে আর তখনই তার মনে পড়ে যে গতকাল রাতে হানা তাকে এখান থেকে জোর করে নিয়ে গিয়েছিল। এদিকে বংজুলের ভাই ইনহাকে ফোন করে আর বলে যে তার আরো টাকার দরকার সানিয়ার বাদাওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ইনহা তাকে আর কোনো টাকা দিতেই রাজি হয় না। এটা শুনেই সে ইনহাকে বলে যে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি বংজুলকে সব সত্যি কথা বলে দিব। বুঝুন তাহলে এই লোক কতটা খারাপ, আর এই লোকের কাছে যদি বাচ্চারা যায় তারা তো নিশ্চয়ই ভালো থাকবে না। তো এই লোকের এসব কথা শুনে ইনহা তাকে বলে যে আমাদের দুদিনও কথা হয়নি আর তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো। ঠিক তখনই দেখা যায় বংজুলের ভাইয়ের সামনে বংজুল চলে আসে আর তাকে দেখেই তো তার ভাই অনেক বেশি অবাক হয়ে যায়
এরপরই তারা দুজন বসে কথা বলে। বংজুলের ভাই বংজুলকে তখন সব সত্যি কথা বলে দেয় যে ইনহা তাকে টাকা দিয়েছে সানিয়ার বাদাওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনেই তো বংজুল বেশ কষ্ট পায়। সে তাকে বলে যে এতদিন তুমি বাচ্চাদের কোনো খোঁজ নাওনি, তাদের কোনো দায়িত্ব পালন করনি। এতদিন তারা আমার কাছে ছিল, আমি তাদেরকে নিজের সন্তানের মতো বড় করেছি, আমি তাদেরকে অনেক ভালোবাসি, আর তারা তো আমারই সন্তান। আর এতদিন পর এসে তুমি কোন অধিকারে দাবি করো যে তুমি তাদের বাবা? তোমার সন্তানরা বেঁচে আছে কি নেই তারও কোনো খোঁজ খবর আদৌ কি নিয়েছো তুমি? আর আজ এতদিন পরে এসে তুমি আমাদেরকে আলাদা করে দিতে চাচ্ছ? না আমি বাচ্চাদের ছেড়ে থাকতে পারবো, না তারা আমাকে ছেড়ে থাকতে পারবে। এটা কখনোই সম্ভব না। তো তখন বংজুলের ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি কি ইনহাকে বিয়ে করবে না? তাকে বিয়ে করে তুমি ভালোভাবে জীবন কাটাতে পারবে? বংজুল তখন তাকে বলে যে এই ঘটনার পরে তো সে কখনোই ইনহাকে বিয়ে করবে না, কারণ সে তার বাচ্চাদেরকে তার থেকে আলাদা করতে চেয়েছে। বংজুলের ভাই তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো যে এয়ারপোর্টে বাচ্চাদেরকে নিতে এসেছিল? সে তো তোমার জন্য আমার সাথে অনেক ঝগড়াও করেছে। তখনই বংজুল বুঝতে পারে যে গতকাল রাতে হানাই বাচ্চাদেরকে এবং তাকে বাড়ি নিয়ে গিয়েছিল। তো এখন বংজুলের ভাই তার ভুল বুঝতে পারে আর বংজুলকে বলে যে এরপর থেকে সে আর বংজুল এবং বাচ্চাদের মধ্যে আসবে না, তারা তাদের মতো ভালো থাকুক। তো এরপরই বংজুল হানার সাথে এই ব্যাপারে কথা বলে। সে হানাকে জানিয়ে দেয় যে সে ইনহাকে বিয়ে করতে চায় না। তখনই হানা তাকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে তার জন্য অন্য মেয়ে খুঁজবে, কিন্তু তার আগে বংজুল যেন ইনহার সাথে এ ব্যাপারে কথা বলে নেয় এবং তাকে ভালোভাবে বোঝায় যে সে আর ইনহার সাথে থাকতে পারবে না। তাই বংজুল ইনহার সাথে দেখা করতে আসে এবং সে ইনহাকে বলে যে আমরা সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ, তাই আমাদের আসলে একসাথে থাকাটা ঠিক হবে না। ইনহা তখন তাকে বলে যে সে তার ভুল বুঝতে পেরেছে, তার আসলে এমনটা করা ঠিক হয়নি। ছোটবেলা থেকে সে দেখে এসেছে যে তার ফ্যামিলির সবাই টাকা দিয়ে সবকিছু নিজেদের মতো করে নেয়। তাকে টাকা দেওয়ার মতো অনেকেই ছিল, কিন্তু ভালো খারাপ বোঝানোর মতো কেউ ছিল না, তাই সেও তাদের মতো হয়ে গেছে। এ কারণেই সে এমনটা করে ফেলেছে। তো এরপরই বংজুল তাকে ভালোভাবে বোঝায় যে তাদের বিয়েটা আর হবে না, এটা আর সম্ভব না, এবং ইনহাও তখন আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে বংজুল হানাকে জানায় যে ইনহার সাথে সবকিছু ভালোভাবে শেষ হয়েছে। তো পরের দিনই বংজুল ম্যাচ মেকিং এজেন্সিতে আসে তার জন্য নতুন পাত্রী খুঁজতে। হানা তখন তাকে বলে সে এখন তার চয়েস অনুযায়ী পাত্রীদের লিস্ট দেখতে পারবে। জিয়ন তো এটা শুনে অবাক হয়ে যায়। সে তখন হানবিনকে জিজ্ঞেস করে যে এখানে এই সার্ভিসও দেওয়া হয়, তুমি এটা আগে আমাকে বলনি কেন? তখন হানবিন তাকে এড়িয়ে যায় এবং তারা হঠাৎ করেই মেয়রের সামনে চলে আসে। মেয়র তখন তাদেরকে জিজ্ঞেস করে যে আজ তার ছেলের জন্মদিন, তাই তাকে কি গিফট দেওয়া ঠিক হবে বলো তো? হানবিন তখন তাকে বলতে থাকে যে আজকালকার জেনারেশনের ছেলেরা গেমস অনেক বেশি পছন্দ করে। মেয়র তখন তাকে তার সাজেশনের জন্য ধন্যবাদ জানায়। এদিকে বংজুল তার পছন্দ অপছন্দের তালিকায় হানার সাহায্যে নতুন কিছু অ্যাড করে, যেটা সেই কয়দিনের এক্সপিরিয়েন্স থেকে পেয়েছে। তো সে তার কাজ শেষ করে চলে যাচ্ছিল, তখনই জি গিয়াং এর ডেলিভারি পেইন শুরু হয়। বংজুল এবং হানা তখন দ্রুত জি গিয়াংকে নিয়ে হাসপাতালে চলে যায়, আর সেখানেই তার অনেক কিউট একটা বেবি হয়। এই খবর তো সবাই পেয়ে বেশ খুশি হয়ে যায়। এদিকে উইকেন্ডে ইনহা আর চৈজুন একসাথে বসেছিল। তারা দুজনেই বংজুল এবং হানার ব্যাপারে ভাবছিল। তখনই তারা একটা লাইব্রেরিতে বংজুল আর হানাকে একসাথে দেখতে পায়। এটা দেখেই তো তারা দুজন তাদেরকে ফলো করতে থাকে। হানা তখন বংজুলকে তার পছন্দের বই সিলেক্ট করতে বলে, যাতে বংজুলের পছন্দ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু বংজুল একটা বই সিলেক্ট করে বলে যেটা বাচ্চাদের অনেক ভালো লাগবে। হানা তখন তাকে এগুলো রেখে তার পছন্দের বই সিলেক্ট করতে বলে। তখনই কিছু বই উপর থেকে হানার গায়ে পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বংজুল তাকে তার কাছে টেনে নেয়, আর এই সময়ই তারা দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসে। এই দৃশ্য দেখেই তো চৈজুন এবং ইনহা দুজনেই শকড হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাচ মেকিং এজেন্সির ওয়েবসাইট কেউ হ্যাক করার চেষ্টা করছে, আর এই হ্যাকারটাকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো ধীরে ধীরে বংজুলের মনেও হানার জন্য একটু আধটু ফিলিংস তৈরি হচ্ছিল। যাক, তো হানা এরপর বংজুলকে জিজ্ঞেস করে যে তোমার ক্যাম্পিং পছন্দ নাকি রিসোর্ট? বংজুল জানায় রিসোর্ট। হানা তখন আবারও তাকে জিজ্ঞেস করে তো তোমার কি শীত পছন্দ নাকি গরম? বংজুল জানায় গরম। হানা তখন তাকে বলে যে আমাদের দুজনের পছন্দ তো একেবারেই আলাদা। তো এর উত্তরে বংজুল যে হানাকে কি বলবে
কিছুই বুঝতে পারছে না। সে যে হানাকে পছন্দ করতে শুরু করেছে সেটা সে কিভাবে হানাকে বলবে, এটা ভাবতে ভাবতেই তো তার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। তাই সে দ্রুত জরুরি কাজের বাহানা করে সেখান থেকে চলে যায়, যাতে হানা এটা বুঝতে না পারে। কিন্তু হানা তখন তাকে তার জুতোর ফিতে বেঁধে দেওয়ার জন্য অনুরোধ করে। বংজুল আর কি করবে, কোনো মতে ফিতে বেঁধে সেখান থেকে চলে যায়। এটা দেখে তো চৈজুন এবং ইনহা আলোচনা করতে লাগে যে তারা কি ডেট করছে। আর এই ব্যাপারটা দেখে তারা দুজনেই বেশ কষ্ট পায়। এদিকে বাড়ি এসেই বংজুল ধপাস করে বসে পড়ে, তার মুখ পুরো লাল হয়ে যায়। সানি আর বাদাও তখন তার কাছে চলে আসে আর জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, এমন করছো কেন, তোমাকে তো ডাক্তারের কাছে যেতে হবে। বংজুল তখন তাদেরকে বই দিয়ে বলে যে তার এই রোগের ওষুধ কোনো ডাক্তারের কাছে নেই। তো যাক, সানি আর বাদাও তখন দেখা যায় এই বই নিয়েই ঝগড়া শুরু করে দেয়। আর ঝগড়া করতে করতে একটা পর্যায়ে তারা দুজন তো বালিশও নষ্ট করে ফেলে। বংজুলের তো কিছুই বলার থাকে না। পরদিন সকালেই হানা তার স্বপ্নে বংজুলকে দেখে, আর তখনই তার ফোনের রিংটোনে তার ঘুম ভেঙে যায়। সে দ্রুত উঠেই দেখে যে তার তো অনেক দেরি হয়ে গেছে। সে তার টিম মেম্বারদের বলে দেয় যে আজ তার আসতে একটু দেরি হয়ে যাবে। তো এরপরই হানা দ্রুত রেডি হয়ে কোনো মতে অফিসে আসে, আর তার টিম মেম্বাররা হানার ডেস্ক এমন ভাবে সাজিয়ে দেয় যাতে মনে হয় যে হানা এসে কাজ শুরু করে দিয়েছে। হানা তখন দ্রুত এসে তার ডেস্কে বসে পড়ে এবং চৈজুন বুঝতেই পারে না যে হানা আসতে দেরি করেছে। এমন কলিগ থাকলে কতই না ভালো। যাক, তো এরপরেই তাদের মেয়র অফিসে আসে। সে তাদেরকে বলে যে তাদের ম্যাচ মেকিং এজেন্সির প্রথম কাপলের বিয়ে হতে যাচ্ছে, তাই এটা যেন তারা খুব ভালোভাবে অর্গানাইজ করে। চৈজুন তখন নতুন কাপলের বিয়ের সব দায়িত্ব হানাকে দেয়। সে চায় না যে হানা বংজুলের সাথে থাকুক, এজন্যই তাকে দূরে দূরে রাখতে এত এত কাজ তার ঘাড়ের উপর দিয়ে দিচ্ছে। হানা তখন তাকে বলে যে সে তো বংজুলের কেস দেখছে, সে একসাথে এত কাজ কিভাবে সামলাবে। চৈজুন তখন তাকে বলে যে সে বংজুলের কেসে এই নিয়ে 2 বার ফেল হয়েছে, তাই এখন থেকে বংজুলের কেস সে হ্যান্ডেল করবে, তাকে আর বংজুলের কেসটা দেখতে হবে না। এদিকে বংজুল ইউনের কাছে জানতে চায় যে দুজন সম্পূর্ণ আলাদা মানুষ কি একে অপরের দিকে আকৃষ্ট হতে পারে, এটা কি সম্ভব। ইউন তাকে বলে কেন সম্ভব না, অবশ্যই পারে, তারা তাদেরকে ভালোভাবে জেনে অনেক আনন্দে থাকতে পারে। এরপরেই হানা ইউনের রেস্টুরেন্টে আসে আর বংজুলকে বলে যে এখন থেকে তাকে নতুন কাপলের বিয়ের দায়িত্ব পালন করতে হবে, আর বংজুলের মেয়ে খোঁজার দায়িত্ব চৈজুন নিয়েছে। এরপরই মিস্টার চিয়ং ইনহাকে বলে যে তাদের ম্যাচ মেকিং এজেন্সির প্রথম কাপলের বিয়ে হতে যাচ্ছে। ইনহা তো এটা ভেবেই দুঃখ পায় যে সে ভেবেছিল প্রথম বিয়ে হয়তো তার হবে। এদিকে হানা নতুন কাপলের ইন্টারভিউ নেয়। তাদের নাম হলো কিমজুন এবং লি রিউন। তারা দুজনেই তাদের অফিসের কাজে অনেক ব্যস্ত থাকে, তাও তারা একে অপরের জন্য টাইম বের করে নেয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিয়ে করবে, আর তারা তাদের বিয়ের সব দায়িত্ব হানার উপর ছেড়ে দেয়। তাই হানার উপর তো অনেক প্রেসার চলে আসে, কারণ কিমজুন এবং লি রিউন দুজন তাদের কাজে ব্যস্ত থাকায় তারা বিয়ের কোনো কাজই করবে না। তাই হানা তো সারা রাত জেগে তাদের বিয়ের পুরো প্ল্যানিং করে। তার অনেক কষ্ট হয়, তারপরও সেই কাজ মনোযোগ দিয়ে করতে থাকে। পরের দিন সকালেই সে বিয়ের জন্য বিভিন্ন ওয়েডিং হল তাদেরকে দেখায়, আর এই সব হলের মধ্যে একটা হল বুকও করে নেয়। এদিকে বংজুল আসে সানির জন্য নতুন বালিশ কিনতে, কারণ সানির বালিশটা তো খারাপ হয়ে গেছে, তাই সে একটা বালিশ সিলেক্ট করে। তখনই সেখানের সেলস গার্ল বংজুলকে জানায় যে তাদের কাছে নতুন কিছু ম্যাট্রেস এসেছে এবং সেটাতে 30% ছাড়ও চলছে, সে যদি চায় তাহলে দেখতে পারে। এটা শুনেই তো বংজুল ওই ম্যাট্রেস দেখতে যায়, কিন্তু সে ম্যাট্রেসের উপরেই ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে সে হানাকে দেখতে পায়। ঠিক তখনই হানা তার ঘুম ভাঙিয়ে দেয়। ঘুম থেকে উঠেই হানাকে দেখে তো সে অনেক অবাক, তাই সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। হানা তখন তাকে বলে যে নতুন কাপলের জন্য নতুন বাড়ি, ফার্নিচার সবকিছু তাকেই সিলেক্ট করতে হচ্ছে, তাদের কাছে তো কোনো সময়ই নেই। হানা তখন বংজুলকে জিজ্ঞেস করে যে তুমি কি আজ ফ্রি আছো। বংজুল তাকে হ্যাঁ জানায়। তখন হানা বংজুলকে নিয়ে আসে বিয়ের ড্রেস সিলেক্ট করার জন্য। হানা তাকে বলে যে তার বিয়ে ভেঙে যাওয়ার পর অন্য কারো বিয়ের ফাংশন করাটা তার কাছে বেশ ট্রমাদায়ক, কিন্তু সে বলে আমাকে তো এই ট্রমা থেকে বের হয়ে আসতেই হবে। বংজুলও তখন তাকে তার এই সাহসের জন্য অ্যাপ্রিসিয়েট করে। তো কিমজুন এবং লি রিউন তখন তাদেরকে ওয়েডিং ড্রেসটি পরে একবার দেখাতে বলে। তারা তাদেরকে ওয়েডিং ড্রেস পরে একটা ছবি তুলে দিতে বলে। তারাও তখন সেই ড্রেস পরে নেয়। তখন সেখানে থাকা এক মহিলা তাদের ছবি তুলে দেয়। ওয়েডিং ড্রেস পরে তাদের দুজনকেই অনেক সুন্দর দেখাচ্ছিল। এরপরে তারা নতুন কাপলদের জন্য
এক ব্রোকারের সাথে আসে নতুন বাড়ি দেখতে। তারা দেখে যে সেখানে আরো একজন ব্রোকার তার সাথে কাপল নিয়ে এসেছে এই বাড়িটা দেখতেই। তাই বংজুল হানার হাত ধরে দৌড়ে সেই কাপলদের আগে চলে যায় বাড়ির কাছে। তারা তখন তাদেরকে হাক করে, কিন্তু সাথে সাথে তারা দুজনেই অনেক অকওয়ার্ড হয়ে যায়। রাতের বেলায় বংজুল হানাকে তার বাসায় নামিয়ে দেয়। বাড়ি এসেই সে হানার জন্য তার ভালোবাসা অনুভব করতে থাকে। এদিকে হানাও একজন ম্যারিড সেলিব্রিটির ইন্টারভিউ শুনে বংজুলের প্রতি আকৃষ্ট হয়। পরের দিনে অফিসে হানা যখন নতুন কাপলের ম্যারেজ ইনভিটেশন কার্ড প্রিন্ট করা শেষ করে, তখনই কিম জুন এবং লি রিয়ন আসে আর বলে যে তাদের বিয়েটা তারা ক্যান্সেল করছে। এই কথা শুনে তো হানা সহ সবাই অনেক শকড হয়ে যায়। তাহলে কি তাদের সেকেন্ড প্রজেক্টও ফেল হয়ে যাবে? হানা তখন তাদেরকে জিজ্ঞেস করে যে কি এমন হয়েছে যে তারা হুট করেই বিয়ে ক্যান্সেল করছে, অলরেডি সবকিছু ঠিক করা শেষ। তখন কিম জুন তাকে বলে যে লি রিয়ন তার পেট ডগকে সহ্য করতে পারছে না, সে তাকে রেখে আসতে বলছে। এভাবে তো থাকা সম্ভব না। আর লি রিয়নও বলেছে সে ওই কুকুরটিকে সাথে নিয়ে থাকবেই না, তাই তাদের ম্যারেজটা ক্যান্সেল করতে হচ্ছে। এটা শুনে মেয়রের তো অনেক রাগ হয়। সে চৈজুন এবং হানাকে অনেক বকাঝকা করে। মেয়র তখন হানাকে বলে যে আর একটা ভুল করলে আমার করা প্রমিস সম্পর্কে তুমি ভুলে যাও। তোমাকে এই ডিপার্টমেন্টেই থাকতে হবে যদি আমার শর্ত তুমি ফুলফিল করতে না পারো। এখন পর্যন্ত একটা বিয়ে তোমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারলে না। হানাও তখন বুঝতে পারে না কি করবে। তারা তখন বাইরে আসলে একটা মাস্ক পরা ছেলের সাথে তাদের ধাক্কা লাগে। তখনই সব কার্ড নিচে পড়ে যায়। তারা তখন সব কার্ড উঠাতে থাকে। রাতে ইউনের রেস্টুরেন্টে হানা বংজুলকে বলে যে ওরা ওদের ম্যারেজ ক্যান্সেল করেছে, এতে তার কি দোষ, তাকে কেন বকা শুনতে হলো। তখন সে বংজুলের হাত ধরে বলে যে যাই হয়ে যাক না কেন সে বংজুলের বিয়ে দিয়েই ছাড়বে। এটা শুনে বংজুল তার হাত ধরে বলে যে আমাদের পছন্দ চিন্তাধারা সবই আলাদা, কিন্তু তাও আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। সে শেষমেশ কনফেস করেই দেয় যে সে হানাকে অনেক ভালোবাসে। এটা শুনে তো হানা বংজুলকে কাছে টেনে কিস করে নেয়, কিন্তু হঠাৎ করেই অনেক এম্বারেস হয়ে সে আবার সেখান থেকে চলে যায়। সে বাড়িতে আসলে বংজুল তাকে মেসেজ করে যে সে নিরাপদে বাড়ি পৌঁছেছে। তো হানা মেসেজের কোনোই উত্তর দেয় না আর ভাবতে থাকে যে সে এটা কি করলো। তো এর পরের দিনই হানা অনেক সকাল সকাল অফিসে চলে আসে। তার কলিগরা তাকে জিজ্ঞেস করে যে আজ এত সকালে সে কি করছে। সে তো প্রায় সময়ই দেরি করে। হানা তখন তাদেরকে বলে যে আসলে রাতে ঘুম হয়নি তাই চলে এসেছি। বংজুল তখন হানার অফিসে ফোন করে। হানা তাকে জিজ্ঞেস করে যে সে অফিসের নাম্বারে তাকে ফোন করছে কেন। বংজুল বলে আমি তো তোমাকে কল করেছিলাম, মেসেজও দিয়েছিলাম, কিন্তু তুমি তো কোনো কিছুরই রিপ্লাই দিচ্ছ না, সেজন্যই বাধ্য হয়ে অফিসে কল করেছি। তো এরপর বংজুল হানাকে বলে যে তাকে আজ চৈজুন দেখা করতে বলেছে, তাহলে সে কি দেখা করতে অফিসে আসবে। হানা বলে হ্যাঁ আসো। বংজুল তখন গতকাল রাতের কিসের ব্যাপারে জিজ্ঞেস করে, আর এটা শোনার সাথে সাথেই তো হানা ফোন রেখে দেয়। সানিয়ার বাদাও তখন শুনে ফেলে যে হানা এবং বংজুল কিস করেছে। এটা শুনেই তারা বলতে থাকে যে এখন তাদেরকে আরো এগোতে হবে, তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই ভালো হয়। এদিকে হানা ইউনের রেস্টুরেন্টে এসে ইউনকে বলে যে গতকাল সে বংজুলকে কিস করে ফেলেছে। ইউন তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বংজুলকে ডেট করছো। হানা বলে না, ডেট করছি না। ইউন তখন তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি এই কাজ কেন করলে। এর উত্তরে হানা বলে যে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন যে আমি এরকম একটা কাজ করে বসলাম। ইউন তখন তাকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা সেই সময় তোমার কেমন লেগেছিল। হানা বলে আমার তো বেশ ভালো লেগেছে। হানার এই কথা শুনে ইউন তাকে বলে ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর বেশি চিন্তা করো না, তোমার মন যেটা বলে সেটাই করো। এদিকে বংজুল চৈজুনের সাথে দেখা করতে আসে। চৈজুন তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার প্রোফাইলে আর কি অ্যাড করতে চাও। বংজুল তাকে বলে যে সে যেই মেয়েকে বিয়ে করবে তাকে বিয়ে নিয়ে কোনো প্রেশার নিতে হবে না, সেই সব দায়িত্ব নিবে, এই কথাগুলো অ্যাড করে দিলেই হবে। চৈজুন তখন বুঝে যায় যে বংজুল এটা হানার জন্য করছে। এদিকে ইনহা দেখে যে ডংসিওক নামের একজন তাকে ডেটের জন্য রিকোয়েস্ট করেছে। অন্যদিকে অফিসে হানা চলে আসে। সে তখন দেখে যে ইনহার প্রোফাইলে নতুন একজন ডেট রিকোয়েস্ট পাঠিয়েছে। তাই সেই লোকটার ব্যাপারে মিস্টার চিয়ংকে জিজ্ঞেস করে, কিন্তু মিস্টার চিয়ং তাকে কোনো সাহায্যই করতে পারে না। তো ডংসিয়কের প্রোফাইলে বেশি কিছু লেখা ছিল না, তাই হানা একটু চিন্তায় পড়ে যায় যে না জানি এ আবার কেমন হবে। এদিকে সানি আর বাদাও তাদের হোম টাউন থেকে দুজন আন্টিকে এখানে ডাকে। এদিকে রাতের বেলা হানা দেখে যে বংজুল তার প্রোফাইল আপডেট করেছে। সে তার নতুন বায়ো দেখে অনেক বেশি খুশি হয়। বংজুল তখন তাকে মেসেজ করে আর বলে যে সে রেস্টুরেন্ট বন্ধ করে বাসায় যাচ্ছে, হানা চাইলে চলে আসতে পারে। তো
তো এতদিনে হানাও বংজুলের জন্য ভালোবাসা অনুভব করা শুরু করেছে। তো এরপরই দেখা যায় সে বংজুলের কাছে আসে এবং বংজুলকে বলে যে সেও তাকে ভালোবাসে। এটা শুনে তো বংজুল অনেক খুশি হয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। তখনই সেই দুই আন্টি তাদের সামনে চলে আসে, আর হানা এবং বংজুল তাদের সামনে তো বেশ লজ্জায় পড়ে যায়। বংজুল তখন আন্টিদের জিজ্ঞেস করে যে আপনারা এখানে কখন এলেন। তারা বংজুলকে জানায় যে তারা এখানে সানিয়ার বাদাওকে দেখতে এসেছে, তার সাথে তার বউকেও। এরপর তারা বলে দেখো তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। তো এসব বলতে বলতেই তাদের ট্যাক্সি সেখানে চলে আসে, তাই তারা সেটাতে উঠে সেখান থেকে চলে যায়। আর বংজুলরা হাফ ছেড়ে বাঁচে। এদিকে ইনহা জিম করছিল, তখনই খবরে বলা হয় যে শহরে ক্রাইম অনেক বেড়ে গেছে, বিশেষ করে 20 থেকে 30 বছরের মেয়েরা বিভিন্ন ক্রাইমের শিকার হচ্ছে। তখনই সেখানে চৈজুন আসে। ইনহা চৈজুনকে বলে যে ডংসিওক নামের একটি ছেলে তাকে ডেট রিকোয়েস্ট পাঠিয়েছে, সে যেন তার ব্যাপারে একটু খোঁজ নেয়। এদিকে পরের দিনই হানা ডংসিওকের ইন্টারভিউ নেয়। সে তার প্রোফাইলে লিখেছে যে বিয়ে একটা দায়িত্ব। তো হানা ডংসিওককে এই ব্যাপারে প্রশ্ন করে যে আপনার এমনটা কেন মনে হয়। ডংসিওক বলে যে বিয়ের পরে দুজন যখন একসাথে থাকবে তখন তো একে অপরের দায়িত্ব নিতেই হবে। ডংসিওক তখন হানাকে জিজ্ঞেস করে যে ডেটে আপনারা আশেপাশে থাকেন তাই না। হানা তখন তাকে হ্যাঁ জানায়। ডংসিওক তখন তাকে বলে যে এটা একটু প্রাইভেট হলে ভালো হতো, কিন্তু হানা তাকে বলে যে এটা করা সম্ভব নয়। এদিকে ইনহা ডংসিওকের ডেট রিকোয়েস্ট একসেপ্ট করে নেয় এবং একটি ক্যাফেতে তারা ডেটেও আসে। হানাও তাদের উপর নজর রাখছিল। ইনহা এবং ডংসিওক কথা বলা শুরু করে। ডংসিওক তাকে বলে যে সে অনেকদিন কারো সাথে ডেটে আসেনি, তাই তার কথা বলতে একটু অন্যরকম লাগছে। ইনহায়ের কারণ জিজ্ঞেস করলে সে তাকে বলে যে অনেক আগে সে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সে তাকে ছেড়ে চলে গেছে, এই জন্য এতদিন সে কোনো ডেটে আসেনি। এভাবেই তারা কথাবার্তা বলে এবং তাদের প্রথম ডেট বেশ ভালোই হয়। ডংসিওক তখন ইনহাকে বলে যে সে চাইলে ডংসিওক তাকে ড্রপ করে দিতে পারে, কারণ আজকাল শহরে ক্রাইম অনেক বেড়ে গেছে। ইনহা তখন তাকে বলে যে তার সেক্রেটারি তার সাথে থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপরই হানা রাতের বেলায় বংজুলের বাড়িতে ডিনার করতে যায়। সেখানে তারা অনেক মজা করে। এরপর দিন হানা যখন মিটিংয়ে ছিল তখন সে মিটিংয়ে মন না দিয়ে বংজুলের সাথে চ্যাট করছিল। তখন জিয়ন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কাউকে ডেট করছো। এটা শুনেই তো হানা অনেক লজ্জায় পড়ে যায় এবং জিয়নকে না বলে। এরপরই হানা যখন ইউনের রেস্টুরেন্টে ছিল তখন বংজুল এবং হানা ইউনকে সব বলে দেয় যে তারা ডেট করছে এবং তারা এই উইকেন্ডে ঘোরারও প্ল্যান করে। উইকেন্ডে তারা যখন ঘুরতে আসে তখন তো হানা ভয় পায় যে কেউ যেন তাদের আবার একসাথে দেখে না ফেলে, তাই হানা স্কার্ফ এবং সানগ্লাস পরে তার মুখ ঢেকে নেয়। তো বেশ কিছুক্ষণ ঘোরার পরই ইনহা তাকে ফোনে বলে যে আজকে সে ডংসিওকের সাথে ডেটে এসেছে। এটা শুনেই তো হানা এবং বংজুল লুকিয়ে ইনহা এবং ডংসিওকের পিছু করে। তারা দেখে যে ডংসিওক এবং ইনহা দুজনেই অনেকক্ষণ ধরে কথা বলছে। ডংসিওক তখন ইনহাকে বলে যে তার আগের গার্লফ্রেন্ড তাকে এটিএম মেশিনের মতো ব্যবহার করেছে, আর সে যখন তার সাথে ব্রেকআপ করেছে তখন সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড আগে থেকেই অন্য কারোর বাচ্চার মা হতে চলেছে। এসব শুনে ইনহা তাকে বলে যে এটা তো খুবই দুঃখজনক। ডংসিওক তখন তাকে জিজ্ঞেস করে যে তারা কি একসাথে ডিনার করতে যেতে পারে। ইনহা তখন হ্যাঁ বলে। এদিকে বংজুল এবং হানা একটি ক্যাফেতে আসে। তখন তারা সেখানে সেই দুটো আন্টিকে দেখতে পায়। বংজুল তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তারা এখনো বাসায় যায়নি কেন। তখন ওই আন্টিরা তাকে বলে যে তারা তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে এসেছে। তারা আরো বলে যে বিয়ের পর সব পুরুষরাই বদলে যায়। এইটা শুনে তো হানাও এবার চিন্তায় পড়ে যায়। পরে হানা এবং বংজুল যখন একসাথে হাঁটছিল তখন হানার মনে হয় যে যদি সে বংজুলকে বিয়ে করে তাহলে সে যেই স্বপ্নগুলো দেখেছে যে বিচে একা একা থাকা, সেগুলো তো আর হবে না। তাকে তখন অন্যদেরকে নিয়েও ভাবতে হবে। এইসব ভেবেই তো হানা অনেক চিন্তায় পড়ে যায়। তখনই বংজুল তাকে কিস করতে যায়, কিন্তু হানা সরে যায়। এদিকে ডংসিওক ইনহাকে শহর থেকে দূরে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে লাগে, যেটা দেখে ইনহার বেশ সন্দেহ হয়। তাই সে হানাকে সাথে সাথে তার লোকেশন পাঠিয়ে রাখে। এরপরে আমরা দেখি যে ইনহা অজ্ঞান হয়ে আছে এবং ডংসিওক তাকে ধরে আছে। এরপর আমাদেরকে আবারও হানা আর বংজুলকে দেখানো হয়। হানা তখন বংজুলকে বলছিল যে আমাদের আসলে এখানে থামাই ভালো, আমি কখন কি করব সেটা আমি জানি না, আমি চাই না ভবিষ্যতে আমি তোমাকে কষ্ট দেই। এই শুনে তো বংজুলও চমকে যায়। সে এবার নিজেকে সামলে হানাকে বলে যে আমার হঠাৎ করে কি হয়ে গিয়েছিল সেটা আমি বুঝতে পারিনি, তবে তুমি আমার চিন্তা করো না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমি তোমাকে বাধা দেব না। এরপরই হানা তার বাড়ি চলে যায়।
বাসায় সে তার মায়ের একটা চিঠিও পায়। সেখানে তার মা তাকে বলেছে যে তার যখন বিয়ে হয়েছিল তখন তার হাজবেন্ডের সাথে তার অনেক ঝগড়া হতো, কিন্তু সে সব কঠিন পরিস্থিতিতে তার পাশে থেকেছে। মানুষ কখনো একা থাকতে পারে না, তার সঙ্গী প্রয়োজন। এই কথা শুনে হানা বেশ চিন্তায় পড়ে যায়। যাক, তো এরপরই সে ফ্রেশ হয়ে যখন ফোনটা হাতে নেয় তখন সে দেখে যে ইনহা তাকে মেসেজ করেছে যে সে ডংসিয়কের সাথে বাইরে গেছে। হানা তখন ভাবে যে তাদের ডেট এখনো শেষ হয়নি। এদিকে ইনহা ডংসিয়কের সাথে ছিল। ইনহা তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই ডংসিয়ক ইনহার সাথে তার ছবি তোলে এবং তাকে বাইরে নিয়ে আসে। তো সে যখন ইনহাকে গাড়িতে নিতে যাচ্ছিল তখনই ইনহা তার উপর অ্যাটাক করে বসে। আসলে ইনহা এতক্ষণ নাটক করছিল। অন্যদিকে চৈজুন আর হানাও তখন সেখানে চলে আসে। ইনহা তখন তাকে বলে যে সে তার ছবি তুলেছে। চৈজুন তখন ডংসিয়কের ফোন নিয়ে সেই ছবি ডিলিট করে দেয় এবং তাকে চলে যেতে বলে। এরপরই হানা ইনহাকে নিয়ে সেখান থেকে চলে আসে। চৈজুন তখন ডংসিয়ককে বলে যে তুমি এর সাথে এত দূরে কেন আসলে? ডংসিয়ক আর কিছুই বলে না, অর্থাৎ তার উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। আর ইনহা এই ব্যাপারটা বুঝতে পেরে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। তো এরপরই দেখা যায় ইনহা হানাকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে কোনো কিছু চিন্তা না করেই হেল্প করতে চলে এসেছিল। পরের দিন যখন হানা অফিসে আসে তখন সে অফিসের সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ কেউ একজন ম্যাচ মেকিং এজেন্সির সব ব্যানারে লিখে রেখেছে যে এই এজেন্সি ফ্রড। হানা অফিসে এসে দেখে যে অনলাইনে তাদের এজেন্সির বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কমেন্ট করা হয়েছে। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। এর কারণে অনেকে তাদের অ্যাপ্লিকেশনও বাতিল করে দিচ্ছে। চৌজুন তখন মিস্টার চিয়ংকে বলে যে এই খারাপ কমেন্টগুলো করছে তার আইপি অ্যাড্রেস বের করো। এদিকে মেয়রও এগুলো দেখে অনেক রেগে যায়। এরপরই আমরা দেখতে পাই যে বংজুল সানিয়ার বাদাওকে বলে যে তাদের ব্যাগ গুছিয়ে নিতে। সানিয়ার বাদাও তাকে জিজ্ঞেস করে যে হানাও কি তাদের সাথে যাবে। বংজুল তাদেরকে বলে না, আর তোমাদের স্কুল খুলতে যাচ্ছে, তাই এখানে আর আমরা থাকতে পারবো না। এই শুনে সানিয়ার বাদাও তো অনেক স্যাড হয়ে যায়। এদিকে মিস্টার চিয়ং চৈজুনকে সেই জায়গার ঠিকানা দেয় যেখান থেকে তাদের বিরুদ্ধে বাজে কমেন্ট করা হয়েছে। চৈজুন তো ঠিকানাটি দেখে অনেক শকড হয়ে যায়, কারণ এটা তো হানার বাড়ির ঠিকানা। চৈজুন তখন মিস্টার চিয়ংকে এই ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করে। সে তাকে বলে যে সেই ব্যাপারটা দেখছে। এদিকে বংজুল ইউনের সাথে দেখা করতে আসে। সে ইউনকে বলে যে সে তার দ্বীপে ফিরে যাচ্ছে। এটা শুনে ইউন বলতে থাকে যে তুমি এই সময়ে চলে যাচ্ছ, হানা তো অনেক বিপদে আছে। তখন আমরা দেখি যে মেয়র জানতে পেরে গেছে যে সেই বাজে কমেন্টগুলো হানার বাড়ি থেকে করা হয়েছে। তাই মেয়র হানাকে অনেক বকাঝকা করে এবং এর কারণ জানতে চায়। হানা তখন তাকে বলে যে সে এগুলো করেনি। মেয়র তখন তাকে জিজ্ঞেস করে যে তাহলে গতকাল সারাদিন তুমি কোথায় ছিলে? এটা শুনে হানা কিছুই বলতে পারে না, কারণ গতকাল তো সে সারাদিন বংজুলের সাথেই ছিল। হানা তখন মেয়রকে বলতে থাকে যে আপনি আমাকে একদিন সময় দিন, আমি আপনাকে সব প্রমাণ দিয়ে দিব। এরপরে চৈজুন হানাকে বলে যে আমি জানি যে তুমি কিছুই করনি, তাই আমাকে বলো যে গতকাল কি হয়েছিল। কিন্তু হানা তাকে কিছুই বলে না এবং সে তার সব টিম মেম্বারদের কাছে ক্ষমাও চায়। এদিকে বংজুল মেয়রের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে মেয়র হানাকে অনেক বকাঝকা করেছে। এই শুনে তো বংজুল তাকে জিজ্ঞেস করে যে অফিসের সিসিটিভি ক্যামেরাতে কিছু দেখা যায়নি। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে যে সিসিটিভি ক্যামেরাতে সমস্যা দেখা দিয়েছে। এরপরেই বংজুল দেখে যে অফিসে যে পানি আসে সেটা ইনহাদের কোম্পানির। সে সেই অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে পারে যেগুলো সেই সময় আসে যখন অফিসে এই সমস্যাগুলো হয়েছে। তাই সে ইনহার সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে তার একটু হেল্প লাগবে। ইনহার সাহায্যে বংজুল সেই পানির ট্রাকগুলোর ড্যাশ ক্যামের ফুটেজ নেয়। সেই ফুটেজে তারা তাকে দেখতে পায় যে তাদের অফিসে এই ঝামেলাগুলো করেছে। তারা খেয়াল করে যে এই লোকটার হাতে তো সেই ব্রেসলেটটা আছে যেটা ডংসিয়কের কাছেও ছিল। তাই তারা ডংসিয়কের বাড়িতে যায়। সেখানে গিয়েই তারা দেখতে পায় যে ডংসিয়ক আসলে মেয়রের ছেলে। হানা তখন রেগে মেয়রকে জিজ্ঞেস করে যে আপনি তো জানতেন যে এগুলো আপনার ছেলে করেছে, তাহলে আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? মেয়র তখন হাঁটু গেড়ে বসে হানার কাছে মাফ চায় এবং বলে যে তার ছেলে ছোটবেলা থেকেই তার মাকে পায়নি, সে শুধুমাত্র দুঃখই পেয়েছে। এ কারণেই সে উল্টোপাল্টা কর্মকাণ্ড করে বেড়ায়, কিন্তু মেয়র তাকে কিছুই বলতে পারে না।
তাই মেয়র তাদেরকে রিকোয়েস্ট করে যে এই কথা যেন তারা কাউকে না বলে, আর তারা যদি বলে মেয়র তার পদ থেকেও ইস্তফা দিয়ে দিবে। হানা তখন তাকে বলতে থাকে যে ম্যাচ মেকিং এজেন্সি বন্ধ না করতে। এর পরের দিনই হানা অফিসে এসে জানতে পারে যে বংজুল তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে ফেলেছে। চৈজুন তখন হানাকে বংজুলের চিঠি দেয়। চিঠিতে বংজুল লিখেছে যে আমি কখনোই চাইনি তুমি আমার জন্য কোনো প্রেশার অনুভব করো। আমি শুধু চেয়েছি তোমার বিপদের সময় তোমার পাশে থাকতে, তোমার খারাপ সময়ে পাশে থাকতে পেরে আমি খুবই খুশি। এটা পরে তো হানা বুঝতে পারে যে বংজুলকে ছাড়া সে থাকতে পারবে না, তাই সে তার বাকি জীবন বংজুলের সাথেই কাটাতে চায়। এ কারণে সে বংজুলকে আটকাতে যাচ্ছিল। তখনই হানার কাছে তার মায়ের ফোন আসে। তখন সে জানতে পারে যে তার মার ক্যান্সার হয়েছে। এটা শুনেই তো হানা খুবই দুঃখ পায় আর কান্না করতে শুরু করে। এদিকে সানি আর বাদাও হানাকে ফোন দিয়ে বংজুলের কাছে দিয়ে দেয়। ফোনে হানার কান্না শুনে বংজুল জানতে চায় যে কি হয়েছে। হানার কাছ থেকে সবটা শুনে বংজুল তো দ্রুত হাসপাতালে চলে আসে, কিন্তু পরীক্ষার পরে বংজুল হানাকে বলে যে কান্না করো না, তোমার মার ক্যান্সার হয়নি। হানা তখন বংজুলকে কিস করে। তখনই সেখানে হানার বাবাও চলে আসে। বাবার সামনে হানা এবং বংজুল তো অনেক লজ্জায় পড়ে যায়। তখন সে তাদেরকে বলে যে সে এই সম্পর্কে রাজি আছে। বংজুল তখন তাকে ধন্যবাদ দেয়। এদিকে ইনহা চৈজুনকে বলে যে সে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। চৈজুন তখন জিজ্ঞেস করে যে তুমি তো কখনো তোমার বাবার এই কথায় রাজি হতে না, তাহলে এখন কেন হচ্ছ? তখন ইনহা চৈজুনকে বলে যে তার বাবা যেটা করবে সেটা তার ভালোর জন্যই করবে। সে এরপর চৈজুনকে জিজ্ঞেস করে যে সে কি করতে যাচ্ছে। চৈজুন তাকে বলে যে সে এখনো নিজের ব্যাপারেই ভাবছে। তো এরপর আমরা দেখি হানা আর বংজুল এখন একসাথেই থাকে, আর বংজুলও ম্যাচ মেকিং এজেন্সিতে তাদের সাথেই কাজ করে। তারা দুজন মিলে এখন বেশ ভালো আছে। তো এই হ্যাপি মোমেন্টের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল হানা আর বংজুলের অন্যরকম ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।